তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। So in the last class we are discussing about the planning and performance variance. So আমরা so far আমরা এগুলো শেষ করছি। এখন টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং গুলো দেখা যেতে পারে। আপনারা কি কেউ দেখার সুযোগ পেয়েছেন ম্যাথগুলো? টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং 1 2 3 4. সো এখানে একটা বিষয় খেয়াল করবেন যে অনেক সময় আপনাদের এক্সাম কোশ্চেনে দেখবেন ম্যাথের শেষে কোনো ডিসিশন চাচ্ছে বা কোনো একটা পার্টিকুলার বা স্পেসিফিক মেথডস এর কি বলে এটাকে বেনিফিটস অথবা ড্রব্যাকস অথবা ভালো দিকগুলো জানতে চাই। তো সেই ক্ষেত্রে আপনার প্ল্যানিং এন্ড পারফরমেন্স ভেরিয়েন্স এর এটা পড়তে পারেন, এর যে পজিটিভ দিকগুলো আছে বা ড্রব্যাকস গুলো আছে এগুলো একটু দেখতে পারেন। আমরা যে ম্যাথ দুটা করলাম 2 and 3 এর পরপরই দেখবেন এগুলো দেওয়া আছে। নাম্বার 1 হচ্ছে যে causes of planning variances, why planning variances can arise or in what situation or circumstances planning variance can be material. সো এখানে চারটা এক্সাম্পল দেওয়া আছে সিচুয়েশনের, আপনারা চাইলে আরো অ্যাড করতে পারেন। যেমন ধরেন a good reason for a change in the standard might be কেন স্ট্যান্ডার্ড লাইভ দেখা যাচ্ছে। আচ্ছা, সো হোয়াট দ্য কজেস অফ প্ল্যানিং ভেরিয়েন্স আমরা কতদিন পড়ছিলাম, ম্যাথও পড়ছিলাম যে প্ল্যানিং ভেরিয়েন্স আমরা কিভাবে বের করতে পারি এবং অপারেশনাল ভেরিয়েন্স আমরা বলছিলাম যে if there is change in the standard then original standards can be different from the revised standard. So the difference between the original standard and revised standard causes the planning variance or defects in planning that might be within the control of the organization or within or beyond the control of the organization. So why there may be a change in the standard that are set by the organization or top management? আপনারা নিজেরাই বলতে পারবেন, যেমন a change in one of the main material used to make a product or provide a service. যদি আপনার কোনো কোর ম্যাটেরিয়ালে চেঞ্জ আসে যে আমরা ম্যাটেরিয়ালটা ইউজ করতাম এখন অ্যাভেলেবেল না বা প্রাইস বেড়ে গেছে যেই কারণে আমরা ম্যাটেরিয়ালটা চেঞ্জ করে ফেললাম, সেক্ষেত্রে আপনার এফিসিয়েন্সিতে একটা মারাত্মক বা একটা কি সাবস্টেন্সিয়াল ইম্প্যাক্ট পড়তে পারে। সেকেন্ড হচ্ছে an unexpected increase in the price of materials due to a rapid increase in the world market price, যেমন অয়েল প্রাইস বা আদার কমোডিটিস। কোভিড-19 গুড রিজন হতে পারে। সো আপনারা যেই সময় প্ল্যানিংটা বা স্ট্যান্ডার্ড যে সময় সেট করা হয়েছিল ওই সময় ম্যাটেরিয়াল এর দাম যেটা ছিল তার থেকে সিচুয়েশন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ম্যাটেরিয়ালসের দাম প্রাইসটা চেঞ্জ হয়ে যেতে পারে, যার কারণে আপনার অরিজিনাল স্ট্যান্ডার্ডস ক্যান মে বিকাম obsolete টু ইউজ অ্যাজ এ গুড কম্পারিজন বেসিস। থার্ড হতে পারে যে লেবার টাইম, কোনো একটা আপনার পার্টিকুলার মেশিনস বা কোনো একটা অপারেশনাল ডেভেলপমেন্ট বা ইমপ্রুভমেন্টের জন্য লেবার এফিসিয়েন্সি বেড়ে যেতে পারে, লেবার টাইম কম লাগতে পারে। অ্যাট দ্য সেম টাইম যেটা হতে পারে লেবার সাপ্লাই যদি কোনো চেঞ্জ আসে তাহলে লেবার রেটটাও চেঞ্জ হতে পারে। এর সাথে আপনারা বলতে পারেন নিজেরাই, বলেন তো দুই একটা। যেমন ধরেন সেলস প্রাইস কি হতে পারে, একটা আনএক্সপেক্টেড এবং সিগনিফিক্যান্ট চেঞ্জ সেলস প্রাইসে আসতে পারে, পারে না? এটা হতে পারে কিনা? আমরা যে সময় প্রাইসটা সেট করছিলাম যে সেলিং প্রাইস শুড বি পার ইউনিট $100 বা $100, কোনো একটা আনএক্সপেক্টেড বা একটা কোনো সিগনিফিকেন্ট ইভেন্টের কারণে সেলিং প্রাইসটা সাবস্টেন্সিয়ালি চেঞ্জ হতে পারে কিনা? স্যার অফ কোর্স পারে স্যার, যেটা আমরা কোভিড এর সিচুয়েশনে আমরা কিন্তু অনেক প্রোডাক্টেরই এরকম প্রাইসের উপরে ইমপ্যাক্ট দেখেছি। রাইট।
So this can make the original standard obsolete, তাই না? সেক্ষেত্রে সেলিং প্রাইস আমরা যেটা সেট করেছিলাম সেটা অবসোলেট হতে পারে। শুনতে পাচ্ছেন সবাই না? জি স্যার, আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। ওকে, দেন সেলস ভলিউমটা ডিফারেন্ট হতে পারে। আপনারা জানেন যে অনেক প্রোডাক্টের প্রোডাকশনই বন্ধ হয়ে গেছে, কাজেই সেলস ভলিউম ক্যান বি ম্যাটেরিয়ালি ডিফারেন্ট ফ্রম দ্য অরিজিনাল স্ট্যান্ডার্ড। তো সেলস ভলিউম, সেলস প্রাইস এই বিষয়গুলো চেঞ্জ হয়ে যেতে পারে, যে কারণে অরিজিনাল স্ট্যান্ডার্ডটা অবসোলেট হয়ে যেতে পারে রিভাইজ স্ট্যান্ডার্ডের তুলনায়। এইগুলো হচ্ছে আপনার প্ল্যানিং ভেরিয়েন্সের কারণ, যে কারণে অরিজিনাল প্ল্যানটা আসলে একটা গুড কম্পারিজন বেসিস হিসেবে কাজ করবে না। এরপরে প্ল্যানিং ভেরিয়েন্সের ভালো মন্দ দিক আপনারা নিজেরাই পড়লে পারবেন। এটা কেন ইউজফুল, আপ টু ডেট, বেটার ফর মোটিভেশন, কারণ রিয়েলিস্টিক সিচুয়েশনটা বিবেচনা করা হচ্ছে। এই জন্য লেবাররা বা ওয়ার্কাররা ক্যান ফিল মোটিভেটেড if their performance are compared against the realistic standard or revised standard. অপারেশনাল ভেরিয়েন্সের একটা ভালো দিক হচ্ছে দুইটা একসঙ্গে আমরা বলি তাহলে আপনারা জানেন, ইন দা ভলাটাইল এন্ড চেঞ্জিং এনভায়রনমেন্টস স্ট্যান্ডার্ড কস্টিং এন্ড ভেরিয়েন্স অ্যানালিসিস ক্যান বি মোর ইউজফুল ইউজিং দিস অ্যাপ্রোচ। কারণ যখন এনভায়রনমেন্ট সাবস্টেন্সিয়ালি বা সিগনিফিকেন্টলি চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন অরিজিনাল স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করা এটা আমাদের কোনো মিনিংফুল কোনো সিগন্যাল বা স্ট্রেংথ বা উইকনেসেস আমাদের প্রকাশ করতে পারবে না বা দেখাতে পারবে না, ইন্ডিকেট করতে পারবে না। সেই ক্ষেত্রে আমরা যদি প্ল্যানিং এন্ড অপারেশনাল ভেরিয়েন্স গুলোকে আলাদা করে ফেলি, স্ট্যান্ডার্ডটাকে রিভাইজ করে ফেলি ইন দ্য লাইট অফ রিয়েল সিচুয়েশন, দেন ইট ক্যান এলিমিনেট দ্য উইকনেসেস অর লিমিটেশনস অফ ট্র্যাডিশনাল স্ট্যান্ডার্ড কস্টিং এন্ড ভেরিয়েন্স অ্যানালিসিস। সেকেন্ড হচ্ছে যে অপারেশনাল ভেরিয়েন্স গুলো আপ টু ডেট ইনফরমেশনের উপরে বেস করে হলে কারেন্ট লেভেল অফ এফিসিয়েন্সিকে আমরা এটাকে কনসিডার করতে পারি। এটা একটা মোটিভেশনের ব্যাপার হতে পারে এমপ্লয়ীদের জন্য। আর এটা আমরা আগে বলে ফেলছি যে এটা আসলে স্ট্যান্ডার্ড কস্টিং কে মোর অ্যাকসেপ্টেবল করে, কারণ যখন রিভাইজ স্ট্যান্ডার্ড ইউজ করবেন। এরপরে প্ল্যানিং ফাংশনের যে একটা ইম্পর্টেন্স এখানে আসে, যেটা ট্র্যাডিশনাল স্ট্যান্ডার্ড কস্টিং এ আসে না। অর্থাৎ প্ল্যানিংটা যে ক্রিটিক্যাল হতে পারে, প্ল্যানিং ক্যান বি রিভাইজড, অরিজিনাল প্ল্যান ক্যান বি রিভাইজড, এই জিনিসগুলো এখানে উঠে আসে। সো এইগুলো আপনারা একটু দেখতে পারেন। এরপরে আমরা ম্যাথে চলে যাই। টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1, এখানে অনেকগুলো ম্যাথ দেওয়া আছে, প্রায় 12টা। আমি দেখতে আসলে ধৈর্য হারিয়ে ফেলেছি, এত ম্যাথ দেখা খুব টাফ। তারপরে আপনারা মনে একটু দেখতে পারেন, সবগুলো ম্যাথই প্র্যাকটিস করতে পারেন, আবার যদি বেছে বেছে করতে চান সেটাও করতে পারেন। তো কেউ কি কোনোটা দেখার সুযোগ হয়েছে কারো বাসায়, নাকি সবাই ব্যস্ত? স্যার দুঃখিত স্যার, আসলে ম্যাথ দেখতে পারিনি স্যার, দুঃখিত। ম্যাটেরিয়াল ইউজেস মিক্স ইল্ড, এটাকে দেখানোর দরকার আছে? গত ক্লাসে কিন্তু মিক্স এবং ইল্ড ভেরিয়েন্স আমরা পড়ছিলাম। স্যার কাইন্ডলি পুরো অঙ্কটাই যদি আমরা একটু করতাম মন থেকে। হ্যাঁ নিশ্চয়ই স্যার। আচ্ছা ঠিক আছে, 1 থেকে আমরা শুরু করি তাহলে। আমি যে কয়টা আজকে পারি করি, এবং আগামী ক্লাসে আমরা ইয়ার কোশ্চেন দেখে শেষ করে দেবো। মাঝখানে 2-4টা আপনারা নিজেরা করবেন, না হলে আমরা প্রত্যেকটা ম্যাথ করতে গেলে আমরা সময়টা আসলে কভার করতে পারবো না, তাই না? একটু প্রবলেম হয়ে যাবে আমাদের। ক্লাস প্রায় অর্ধেকের কাছাকাছি হয়ে গেল, এটা একটা প্রবলেম। সো যেটা গত ক্লাসে হয়ে গেছে ওই কনসেপ্টটা দিয়ে আমরা আজকে এটা করে ফেলতে পারবো। ফার্স্ট হচ্ছে দেখেন, a company manufactures a chemical using 2 components A and B. The standard information for 1 unit of the chemical are as follows: material A 10 kg, $4 per kg, অর্থাৎ 40 করে লাগবে পার ইউনিট। material B দিয়ে আছে $26 per kg, 20 kg লাগবে। In a particular period, 160 units of the chemical are produced using a 1000 kg of material A and 1460 kg of material B. Calculate the material uses, mix and yield variance for each material. এটা সহজে পারা উচিত আপনাদের। ইউজেসটা আপনারা বলেন, ফার্স্টে ইউজেসটা আপনারা সিম্পলি পারার কথা বলেন। অ্যাকচুয়ালি প্রোডাকশন হচ্ছে কত? প্রোডাকশন কত হয়েছে? 160 আপনার সাউন্ডটা খুব আসছে।
160, আচ্ছা 160 এর জন্য আমাদের অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল দেওয়া আছে না? জি স্যার কত আছে? 1000 কেজি অফ ম্যাটেরিয়াল এ আর 1460 কেজি অফ ম্যাটেরিয়াল বি। এটা কিন্তু আমরা আগে শিখছিলাম যে এটা হচ্ছে অ্যাকচুয়াল ইউজেস আর স্ট্যান্ডার্ড ইউজেস তো এখানে দেওয়া আছে, তাই না? This standard দেওয়া আছে। রাইট। তাহলে এখন ম্যাটেরিয়াল এর কথা বলেন। ম্যাটেরিয়াল এতে ম্যাটেরিয়াল এ যদি আমরা বলি 160 ইউনিটস তৈরি করতে ম্যাটেরিয়াল এ লাগছে কত? 1000 কেজি। কিন্তু এটা লাগা উচিত ছিল কত? What should be the budgeted or standard material for 160 units? এখানে আমাদের উপরে বলছে দেখেন পার ইউনিটে কত কেজি লাগবে এ? স্যার 10 কেজি। তাহলে এটা কত লাগবে? 1600 কেজি 1600 কেজি। কিন্তু অ্যাকচুয়ালি লাগছে কত? 1000। বেশি লাগছে না কম লাগছে? কম লাগছে কত কম? 600 কেজি 600। কত করে রেট আছে? 4 টাকা করে। তাহলে ফেভারেবল হওয়া উচিত কত? 400 2004। সেটা তো সবাই বোঝেন, তাই না? জি স্যার এটা আমরা গত চ্যাপ্টারে করে আসছি। আর বি এর ক্ষেত্রে কিভাবে আমরা করতে পারি যে 160 ইউনিট তৈরি করার জন্য বি এর প্রয়োজন ছিল 20 কেজি করে, অর্থাৎ 3200 কেজি। এখানে হিউজ ফেভারেবল। এখানে লাগছে মাত্র কত? 1460। তাহলে অর্ধেকের বেশি লাগা 1740, 6 করে সেভ হয়েছে। তাহলে 10440 ফেভারেবল ভেরিয়েন্স হবে, তাই না? এটা তো সবাই বুঝেন, তাই না? তাহলে আমরা একটু দেখাই। এটা আপনাদের বইতে আছে হচ্ছে, এটা আপনারা পাবেন 305 পেজ নাম্বার। এখানে আপনারা সলিউশনটা পাবেন 305। এভাবে বারবার আপ ডাউন করা যাবে না, এটার ভালো মন্দ দিক দুইটা আছে। আমি একটু দেখাচ্ছি। এই যে ছোট করে নিয়ে পুরোটা একবারে দেখিয়ে দিই। স্যার কোথায় আমি দেখাচ্ছি। স্ট্রেট এখন ভালো দেখতে পারবেন। তাহলে আমরা যেটা বললাম 2400 হচ্ছে ফেভারেবল ভেরিয়েন্স ফর ম্যাটেরিয়াল এ, ইউজেস ভেরিয়েন্স, আর ম্যাটেরিয়াল বি 10,440 ফেভারেবল। এটা ক্লিয়ার সবাই না? ওকে, এখন আসেন মিক্সে। মিক্সটাও সবার জন্য আশা দেখি ডিফিকাল্ট হবে না, কারণ গত ক্লাসটায় আমরা মিক্সড অলরেডি শিখে ফেলছি। সো মিক্সটা যেটা আমাদের কোশ্চেনে বলছে যে এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাটেরিয়াল এ 10 কেজি, ম্যাটেরিয়াল বি 20 কেজি। টোটাল কত হবে? টোটাল কত হচ্ছে 30 কেজি, তাই না? 30 জি স্যার 30 এর ভিতরে এইটা লাগবে 1/3, এটা লাগবে 2/3, তাই তো? এটা 1/3 আর এটা কি 2/3। তাহলে রাইট। তাহলে এখন অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল আমাদের কত লাগছে বলেন? ম্যাটেরিয়াল এ লাগছে 1000 কেজি আর ম্যাটেরিয়াল বি লাগছে 1460। টোটাল কত? 2460 2460। এটা যদি টোটাল আমাদের লেগে থাকে তাহলে রেশিওটা হওয়া উচিত ছিল ডিভাইডেড বাই 3 মাল্টিপ্লাইড বাই 1। ম্যাটেরিয়াল এ হওয়া উচিত ছিল কত? 1/3 আর বাকিটা কি 2/3। 2/3 মানে তো বুঝতে পারছেন 2 দিয়ে মাল্টিপ্লাই করলে পেয়ে যাচ্ছে। বি হওয়া উচিত ছিল কত? 1640। ওকে,
তাহলে এ কি 1000 কেজি ইনপুট লাগছে, আসলে এটা লাগা হচ্ছে 820, তাই না? স্যার তাহলে বেশি লাগছে আমরা বলতে পারি, লাগা হচ্ছিল 820, লাগছে হচ্ছে 1000, so it should be 180 unfavorable in terms of quantity. আর ওইটার ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে 820 ডাবল হচ্ছে 1640, কিন্তু এটা লাগছে 1460, অর্থাৎ কম লাগছে, তাহলে 1460, তাহলে এইটার ফেভারেবল হওয়া উচিত 180। আর একটা সহজ জিনিস বলে দিই আপনাদেরকে, আপনারা হয়তো অনেকে বুঝে গেছেন অলরেডি, যে মজার ব্যাপার হচ্ছে এখানে যে যখন দুইটা কম্পোনেন্ট থাকবে, যেই পরিমাণ ফেভারেবল হবে সেই পরিমাণ আনফেভারেবল হতে বাধ্য কোয়ান্টিটিতে। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমরা অ্যাকচুয়াল মিক্সটাই তো নিচ্ছি, এটাকে আবার এই স্ট্যান্ডার্ড মিক্সে ইয়া করে দিচ্ছি, তাই না? এই জন্য যে পরিমাণ কোয়ান্টিটি ফেভারেবল হবে সেই পরিমাণ আনফেভারেবল হতে বাধ্য, অ্যাডভার্স হতে। ওকে, তিনটা থাকলে দেখবেন দুইটা ফেভারেবল বা একটা আনফেভারেবল হলে মানে ওভারঅল দেখবেন ব্যালেন্স হয়ে যাবে মিক্সের ক্ষেত্রে। জাস্ট তিনটা হলে আমি দেখাচ্ছি, দেখবেন মিলে যাবে শেষ পর্যন্ত, অর্থাৎ আপনি বুঝতে পারবেন হচ্ছে কিনা। তাহলে এটা ক্লিয়ার, দেখেন মিক্সটা সবাই। তাহলে কিভাবে মিক্সটা করবেন গত ক্লাসে বলছিলাম, আবার যদি কেউ মিক্স করেন কাজ বা ভুলে যান, প্রথমে যেটা করবেন অ্যাকচুয়াল মিক্সটা নিয়ে নেবেন কোশ্চেন থেকে, 1000 A 1460 B, এটা কোশ্চেনে দেওয়া আছে, টোটাল হচ্ছে 2460। এখন এই 2460 কে করবেন কি আপনি, যে ওই রেশিওটা দেওয়া আছে মেইন কোশ্চেনে, 1 ইউনিট বা 10 ইউনিট বা 1000 ইউনিট যাই বলুন না কেন, হোয়াট এভার দা কোয়ান্টিটি, আপনি দেখবেন যে রেশিওটা কত। কোশ্চেনের শুরুতে রেশিওটা আমাদের দেওয়া আছে যে টোটাল যদি 10 আর 20 30 কেজি ম্যাটেরিয়াল, তাহলে 1/3 লাগবে 3-এর ভিতরে, 30-এর ভিতরে 10 লাগবে এ, 20 লাগবে বি, মানে 1/3 আর 2/3 বলতে পারি। তাহলে এখন আমাদের কাজ কি, অ্যাকচুয়াল যে ম্যাটেরিয়ালটা আছে 2460, এইটাকে আমরা 1/3 দিয়ে দেবো একে, 2/3 দিয়ে দেবো বি কে, দিয়ে এখন আমরা কম্পেয়ার করবো যে আসলে অ্যাকচুয়ালের সাথে স্ট্যান্ডার্ড মিক্সের ডিফারেন্সটা কোথায়। সো স্ট্যান্ডার্ড মিক্স যেখানে 820 লাগা উচিত ছিল, এটা হচ্ছে আমরা জানি স্ট্যান্ডার্ড মিক্স হচ্ছে হোয়াট শুড বি, অ্যাকচুয়ালটা হচ্ছে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। তাহলে এটা শুড বি হচ্ছে 820, হয়ে গেছে 1000, বেশি লাগছে এই জন্য আমরা বলি অ্যাডভার্স, এখানে কম লাগছে এই জন্য আমরা বলছি ফেভারেবল। আর রেট তো আপনার কোশ্চেনে দেওয়া আছে, প্রথমে একটা দেওয়া আছে 4, একটা দেওয়া আছে 6, 4 6 যা আছে সেটা আমরা রেজিস্টার করব। সো 4 আর 6 ক্লিয়ার সবাই? এটা অ্যাডভার্স আর ফেভারেবল। তার কোশ্চেন আছে মিক্স নিয়ে, যে কোনো কোশ্চেন? মিক্সটা বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, এখন আমরা ইল্ডে আসি। ইল্ড আমরা জানি দুই ভাবে করা যায়, একটা হচ্ছে আউটপুট দিয়ে আর একটা কি ইনপুট দিয়ে, তাই না? মনে আছে? দুইটাই শিখাইছি কিন্তু আমি, দুইটাই শিখেছি। হ্যাঁ, ইনপুট এবং আউটপুট। ইনপুট দিয়ে যদি করতে চান তাহলে ইনপুটের রেটটা নেবেন 4/6। কিভাবে করবেন আমরা বলছিলাম যে এটা একটু মনে রাখতে হবে, এটা তো আমরা একটু বের করে নিলাম যে অ্যাকচুয়াল যে ম্যাটেরিয়ালটা তার মিক্স কেমন হওয়া উচিত, এটা আমাদের এখানে দেওয়া আছে। বাট আমাদের বের করে নিতে হবে যে অ্যাকচুয়াল যে প্রোডাকশনটা হচ্ছে, আউটপুটটা, সেখানে কত লাগা হচ্ছিল। যেমন ধরেন 160 ইউনিটস এখানে তৈরি হয়েছে, এখানে বলছে ম্যাটেরিয়াল এ লাগা হচ্ছে 10 কেজি করে, ম্যাটেরিয়াল বি লাগার কথা ছিল 20 কেজি করে। সো ম্যাটেরিয়াল এ লাগবে 1600, ম্যাটেরিয়াল বি লাগবে 3200 কেজি, 1600 কেজি, এখানে 3200 কেজি। কিন্তু অ্যাকচুয়াল মিক্স দেখা যাচ্ছে এখানে মাত্র লাগছে 820, সেখানে 780 ফেভারেবল, এখানে 1560 ফেভারেবল। তো ইনপুটের রেট দিয়ে করবো, যেহেতু ইনপুট আমাদের দেওয়া আছে কোশ্চেনে, দুইটাই ফেভারেবল 12480। এখন এইটাকে বুঝলেন সবাই নাকি প্রবলেম আছে? ইয়েলটা কিভাবে আসলো এটা একটু যদি আবার বলতেন। কোনটা? ইয়েল্ড ভ্যারিয়েন্সটা কিভাবে আসলো? আচ্ছা, ইলটা কিভাবে আসলো না, একটা হচ্ছে ইনপুট দিয়ে করবেন। ইনপুট হচ্ছে যে what is the actual input used and what should be the quantity of input 16 থেকে 820 বিয়োগ করলে স্যার ইয়েল্ড ও ভ্যারিয়েন্স। বলতে হচ্ছে এইটা তো এই যে এখান থেকে নিলাম, এই যেখানে প্রথম যেটা করলাম মিক্স, এখানে দেখতে পাচ্ছেন এটা জি মিক্সটা। স্যার এটা তো আপনার যে 1000 এ 1/3 আর হচ্ছে 1460 এর 2/3। না ওইটা না, টোটালের 1/3 2/3 টোটালটা।
আমাদের কোশ্চেনে টোটাল লাগছে কত? 2460 না 2460 না টোটাল দুটো মিলে এই যে টোটাল কত লাগছে? এ লাগছে 1000, বি লাগছে 1460 কেজি। তো টোটাল কত কেজি লাগছে? 2460। 2460। ওকে, তো এই 2460 এর কেমন মিক্স হওয়া উচিত ছিল? এটা স্ট্যান্ডার্ড মিক্স কি হওয়া উচিত ছিল? 1/3 লাগবে এ আর 2/3 লাগবে কি বি। এটা বোঝা গেছে? জি। এটা অ্যাকচুয়াল ম্যাটেরিয়ালের স্ট্যান্ডার্ড মিক্স। এখন প্রোডাকশন অ্যাকচুয়াল আউটপুট কত? 160। আচ্ছা, এই যে কোশ্চেন দেখেন 160 হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট। তো এইটা তৈরি করতে প্রতি ইউনিটে ম্যাটেরিয়াল এ লাগা উচিত ছিল কত কেজি? 10 কেজি। 10। আর মেটাল বি 20 কেজি। তাহলে 160 কে আপনি 10 দিয়ে মাল্টিপ্লাই করলে আর 160 কে 20 দিয়ে মাল্টিপ্লাই করলে আপনি এ কত লাগবে বি কত লাগবে মানে বাজেট কত দেওয়া ছিল সেটা বের হয়ে যাবে, রাইট? জি। 160 কে 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম, কোশ্চেনে দেওয়া আছে 160 কে 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে এই 160 এর জন্য লাগা উচিত ছিল 1600, কিন্তু অ্যাকচুয়াল মিক্সে লাগছে কত? অ্যাকচুয়াল যে কোয়ান্টিটি তার স্ট্যান্ডার্ড মিক্সে লাগছে 820 আর 1640। তাহলে যেটা লাগার কথা ছিল সেখান থেকে অনেক কম লাগছে না ম্যাটেরিয়াল? এই জন্য ফেভারেবল। কারণ ওকে, এইটা হচ্ছে একটা মেথড। আর আমার কাছে মনে হয় এর থেকে বেটার মেথড হচ্ছে আপনার ইয়েটা, ওই এইটা আমার কাছে বেটার মনে হয়। এটা আউটপুট দিয়ে করলে সহজ হয়, জিনিসটা অনেক সহজ হয়। আউটপুট দিয়ে বোঝা যায়, কারণ ইল্ড ভেরিয়েন্স ইল্ড বলতে আউটপুটকে বোঝায়। হ্যাঁ, ওইটা করলে আপনাকে চিন্তা করতে হবে যে আমার অ্যাকচুয়াল মিক্স অ্যাকচুয়াল যে লাগছে এটা স্ট্যান্ডার্ড মিক্সে কত, অ্যাকচুয়ালটাকে স্ট্যান্ডার্ড মিক্সে নিয়ে যাবেন, মানে রেশিওটাই। আর যে প্রোডাকশনটা হয়েছে সেটাতে আসলে কতটুকু লাগা উচিত ছিল এটা ইনপুট দিয়ে, আর এটা আউটপুট দিয়ে বেশি সহজ মনে হয় এটা, বা বেশি লজিক্যাল। কিভাবে লজিক্যাল? আপনারা বলেন যে টোটাল ইনপুট কত লাগছে, কোশ্চেন দেওয়া আছে না? ইনপুট কত লাগছে বলেন? 1000 কেজি অফ এ আর 1460 কেজিস অফ মেটেরিয়াল বি আর অ্যাকচুয়ালি ইউজ। তাহলে টোটাল কত ইউজ করছে? 2460 স্যার। 2460। 1 ইউনিট তৈরি করতে কত কেজি লাগা উচিত ছিল? দুইটা মিলে 30 কেজি। 30 দুইটা মিলে 30 কেজি। দুইটা মিলে 30 কেজি। এক ইউনিটে তাহলে 30 কেজি ইউজ করে যদি 1 ইউনিট প্রডিউস করা যায়, আউটপুট পাওয়া যায়, তাহলে 2460 ইউজ করে কতটুকু পাওয়া যাবে? যে গুণ দিতে হবে স্যার। 2460 ভাগ 30। গুণ দিব না ভাগ দেবো? 2460 ভাগ 30। গুণ না ভাগ দেবো, কারণ কি এখানে 1 ইউনিট আমরা ইউনিট বের করব, আউটপুট নেব। ঠিক আছে? তাহলে 82 ইউনিটস। তাহলে যে পরিমাণ ইনপুট আমরা ইউজ করছি প্রোডাকশন আউটপুট ছিল মাত্র 82। এটা বুঝলেন? আবার বলছেন দেখেন, আবার বলছি যারা বোঝে না, দেখেন আমার 1 ইউনিট অফ আউটপুট, 1 ইউনিট আউটপুটের জন্য আমার 10 কেজি অফ ম্যাটেরিয়াল এ 20 কেজি অফ ম্যাটেরিয়াল বি 30 কেজি লাগার কথা ছিল। সো লাগার জন্য বাজেট দেওয়া আছে। তো আমার অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল ইউজ হয়েছে হচ্ছে 10,000 কেজি আর 1460 কেজি। তাহলে মোট ম্যাটেরিয়াল আমরা ইউজ করে ফেলছি 2460 কেজি। তাহলে 1 কেজিতে যদি 30 ইউনিট করে 30 কেজি করে লাগে 1 ইউনিট আউটপুটের জন্য, তাহলে 2460 কেজি ইনপুট ইউজ করে আউটপুট হওয়া উচিত ছিল 82 অনলি। কিন্তু অ্যাকচুয়াল আউটপুট কত হয়েছে বলেন? 160 স্যার। 160। So actual output is greater than budgeted output or less than budgeted output? Greater than। বাজেট থেকে স্যার অ্যাকচুয়াল আমাদের বেশি হয়েছে। বেশি হয়েছে। বেশি হওয়াটা কি ভালো না খারাপ? ভালো স্যার। পজিটিভ। কত পজিটিভ তাহলে? 78। ওকে, বুঝে ফেলছেন, এটা পজিটিভ। তো 1 ইউনিট আউটপুটের জন্য কস্ট কত লাগবে? ম্যাটেরিয়াল, টোটাল ম্যাটেরিয়ালের কস্ট কত? $160। তাহলে এটাকে যদি আমরা 160 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ওই ভেরিয়েন্সটা আমরা পেয়ে যাবো 12,480। সেম রেজাল্ট, কিন্তু আগেরটাও যে রেজাল্ট পেয়েছি সেম, তাই না? আপনি বলেন কোনটা সহজ মনে হলো? এটা সহজ মনে হলো না পরেরটা সহজ মনে হয়েছে? আউটপুট স্যার সহজ স্যার। আউটপুট সহজ, কারণ এটার নামই ইল্ড ভেরিয়েন্স, এই জন্য আউটপুটটা সহজ মনে হবে সবসময়। ক্লিয়ার? ওকে, তাহলে মিক্স আর ইল্ড নিয়ে আপনাদের ভিতরে একটা ভীতি ছিল, এটা কি কাটছে? এখন কি সহজ মনে হয়? পারবেন? যে কোনো মিক্স করা উচিত না এখন? স্যার বিষয়গুলো মানে জটিল ছিল, সেখান থেকে অনেকটা সহজীকরণ হয়েছে। তবে মিক্সে আমরা যে বিষয়টা দেখি যে দুইটা ম্যাটেরিয়ালের যে ব্যবহারের যে রেশিওটা তার তারতম্যের উপরে বেস করে কোনোটা ইফিসিয়েন্ট ইউজ হচ্ছে, কোনোটা হচ্ছে ইনএফিসিয়েন্ট ইউজ হচ্ছে। আবার আমরা যখন হচ্ছে ইয়েল্ডে চলে আসতেছি তখন ওভারঅল দেখতে পাচ্ছি যে আসলে মানে আমরা ফেভারেবল পাচ্ছি।
তো এই রেজাল্ট গুলো যখন স্যার একটু কন্ট্রাডিক্টরি হয় তখন আমরা কিন্তু হচ্ছে খেই হারিয়ে ফেলে। এটা হচ্ছে আমার মানে পার্সোনালি পড়তে গিয়ে সমস্যা হয়। আমি এটা এই জন্য বলছি। Personal day না? আচ্ছা আচ্ছা, একটু বেসিকটা খেয়াল রাখবেন, তাহলে বেসিকটা খেয়াল রাখবেন। আর এটা তো আপনারা ভালো বোঝেন যে যদি আমি মিক্সের এখানে মানে কি করি, চিপার ম্যাটেরিয়াল ইউজ করি অথবা লো কোয়ালিটি ম্যাটেরিয়াল ইউজ করি, তাহলে তো আমার ইল্ডের উপরে ভেরিয়েন্স, ইল্ডের উপরে ইম্প্যাক্টটা আনফেভারেবল হয়, স্বাভাবিক, তাই না? Unless and until there is a radical change in the process or in the কি বলে অপারেশন, যদি এটা রেডিক্যাল চেঞ্জ হয় তাহলে হয়তো বা কম ম্যাটেরিয়াল ইউজ করে ভালো প্রোডাক্ট তৈরি করা, ওয়েস্টেজ গুলো যদি আমরা এলিমিনেট করতে পারি। আদারওয়াইজ কম ম্যাটেরিয়াল ইউজ করা মানে এটা আনফেভারেবলি হওয়া উচিত ইল্ড ভেরিয়েন্স। যাই হোক, এটা আমাদের হয়ে গেল 1 নম্বর আমরা দেখলাম টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1। লাস্টে এই দুইটা যোগ করা হয়েছে কেন? এটা কি প্রশ্নে চেয়েছিল? না, চাই না, এটা বোঝানোর জন্য জাস্ট। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি লাস্টে যেহেতু কথা তুললেন আপনি। এখানে 12,480 আর 360, এটাই বোঝাচ্ছে যে আপনাদের মনে আছে কিনা ইউজেস ভেরিয়েন্স কে দুইটা পার্টে ভাগ করা হয়, একটা পার্ট হচ্ছে মিক্স আর একটা পার্ট কি ইল্ড। আমরা বেসিক্যালি ম্যাটেরিয়ালের দুইটা ভেরিয়েন্স বের করেছিলাম, ম্যাটেরিয়াল প্রাইস আর ইউজেস, মনে আছে প্রথম চ্যাপ্টারে ভেরিয়েন্সের একটা কি ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স আর একটা কি ছিল ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স বা কোয়ান্টিটি ভেরিয়েন্স, তাই না? এটা মনে আছে না মনে নাই? লেবারে দুইটা করেছিলাম, রেট এন্ড এফিসিয়েন্সি, ওভারহেডে দুইটা। আচ্ছা, সো ইউজেস ভেরিয়েন্সটাকে আমরা দুই ভাগে ভাগ করি, যে মিক্সের কারণে হলো নাকি ইল্ডের কারণে। সো দুইটা সমষ্টি ইউজেস এর সমান হবে। এই দেখেন ইউজেস যদি আমরা যাই, ম্যাটেরিয়াল এর ইউজেস হচ্ছে 2,400 ফেভারেবল, বি এর হচ্ছে 10,440 ফেভারেবল, দুইটা মিলে টোটাল ফেভারেবল কত? 1,284, মানে $12,840। এই মিক্স আর ইল্ডের সমষ্টি আবার ওইটা সমান হবে কিভাবে দেখেন, এখানে মিক্স কত 360 ফেভারেবল, 360 ফেভারেবল, আর ইল্ড হচ্ছে 12,480 ফেভারেবল, দুইটা মিলে হয় না এটা সমান? ওইটাই দেখাচ্ছে আর কি। এখন বুঝতে পারছেন কেন দুইটা যোগ করে মিলাই দেখাচ্ছে যে মিক্স এন্ড ইল্ড ভেরিয়েন্স শুড বি ইকুয়াল টু দ্য ইউজেস ভেরিয়েন্স। দুইটা মিলে কি হবে, ইউজেস ভেরিয়েন্স এর সমান হওয়া উচিত। জাস্ট এ মেন্টাল সেকশন যে আমার অঙ্কটা মিলছে এরকম, হ্যাঁ বুঝা গেছে? আর কোনো কোশ্চেন? তাহলে আমরা চলে যাচ্ছি টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 2 তে। এটা কি দেখা হয়েছিল? না, দেখা হয় নাই না? লেবার মিক্স এন্ড লেবার ইল্ড ভেরিয়েন্স। এটা ম্যাটেরিয়ালে জাস্ট নামটা শুধু চেঞ্জ, ম্যাটেরিয়াল নামে লেবার। আমরা দেখি, দেখার দরকার আছে না? সমস্যা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড যখন ইউজ করবেন তখন মাথা কাটে। এটা নিয়ে আমরা গত ক্লাসে কথা বলছিলাম না যে দুইটা আনফেভারেবল তারপরে ফেভারেবল বলছে, মনে আছে? এটা কি করে ফেলছি অলরেডি নাকি আবার দেখাবো? দেখেন স্যার। ওকে, সময় পাবো কিনা এটাই তো সমস্যা। আচ্ছা দেখেন, লেবারের টাইপস হচ্ছে দুই রকম। ম্যাটেরিয়াল যেমন এবি হলো, লেবার এবি না বলে বলছে স্কিলড আর আনস্কিলড। স্কিল লাগে, এটা পার ইউনিট, প্রতি ইউনিটে স্কিল লেবার লাগবে 6 আওয়ার্স, তাকে দিতে হবে $12 পার আওয়ার। আনস্কিল লেবার লাগবে 4 আওয়ার্স, দিতে পে করতে হবে $7 পার আওয়ার। During the period 1,000 units were actually produced, but যেটা হয়েছে মিক্সারটা হওয়া উচিত ছিল 60-40, স্কিল হওয়া উচিত ছিল 60-40 হওয়া উচিত ছিল আনস্কিল লেবার, বাট যেটা হয়েছে দুইটা সমান সমান হয়ে গেছে। বুঝতে পারছেন? অঙ্ক না করেও বুঝতে পারছেন যে একটা ফেভারেবল হবে আর একটা কি হবে,
আনফেভারেবল, তাই না? তাহলে সেম প্রসেস আমরা করব অঙ্কটা। তাহলে মোট কত ঘন্টা লাগছে, টোটাল আর কত? 10,500 স্যার। 10,500। 500। আচ্ছা, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল মিক্স, তাই তো? এটাকে স্ট্যান্ডার্ড করে ফেলেন এখন। 10,500 60% কত? 40%। 60-40 কেন করলাম বুঝছেন সবাই? 6-4 দুইটা মিলে কত? 10 হয়। তো 6 হচ্ছে 10-এর কত? 60, আর এটা কি 40। বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে মোট যদি আমার লেবার লাগে 10,500 ঘন্টা, তাহলে এটা যদি আমি 60-40 করি, বা আপনি 60-40 না করে 10 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ, এটাও করতে পারেন। সো স্কিল লেবার লাগা উচিত ছিল কত? 6,300 ঘন্টা, তাই না? বাজেটেড মিক্স, ঠিক কিনা? জি স্যার। আর 10,500 জন্য 40% এ লাগা উচিত ছিল হচ্ছে কত? 4,200। তাহলে এটা আনফেভারেবল, সরি, এটা হবে ফেভারেবল কারণ কম লাগছে, আর এটা হচ্ছে আনফেভারেবল বেশি লাগছে। বুঝতে পারছেন? রেট হবে 12/7। এখন যদি আপনাদের আমি সমাধানটা দেখাই মিক্সের, দেওয়া আছে আপনাদের বইতে স্কিল 306 নম্বর। আনফেভারেবল হয়েছে স্যার। স্কিল আনফেভারেবল হয়েছে না স্যার? এটা এইভাবে গোলমাল লাগাবেন না, এইভাবে করবেন। মোট লাগছে কত? 10,500, তাই তো? এর ভিতরে 60% কি দেওয়া আছে? কি হওয়া উচিত? হোয়াট শুড বি? 6,300 ঘন্টা লাগা ছিল স্কিল, কিন্তু স্কিল অ্যাকচুয়ালি লাগছে কত? কম লাগছে স্যার। কম লাগছে। জি স্যার। কম লাগলে কি হয়? ফেভারেবল। লেবার। তাহলে এবার বুঝছেন কেন আনফেভারেবল বললেন? তাহলে উল্টা চিন্তা করছেন, তাই না? চিন্তাটা উল্টাপাল্টা হয়ে গেছে না? প্র্যাকটিস কম হচ্ছে স্যার, এই জন্য এমন হয়ে যায়। আচ্ছা, 12 করে রেট, 12,600। স্কিলে ফেভারেবল হচ্ছে 12,600। আর ইন কন্ট্রাস্ট আনস্কিলডে কি হয়েছে? এটা হচ্ছে ছিল 10,500 40% হওয়ার কথা। সো 40% হলে এটা হচ্ছে ছিল 4,200 ঘন্টা, কিন্তু লাগাইছে কত? আনস্কিল লেবার 5,250 বেশি লাগাইছে, তাই না? জি স্যার। কত বেশি লাগাইছে? 1,050। কত করে রেট? 7। এই তো আনফেভারেবল হচ্ছে 7,350। ক্লিয়ার? জি স্যার। এই হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল মেথড। এই ইন্ডিভিজুয়াল মেথড আমরা বের করে ফেললাম। ওয়েটেড এভারেজ মেথড আর্গুমেন্টস দিয়ে মিলবে না, আপনারা জানেন। কোনো আর্গুমেন্টস আমরা বুঝাইতে পারি নাই। যাই হোক, তারপর আমি দেখাচ্ছি যেটা করলাম। 306 নম্বর পেজে আছে, এই যে যেটা বললাম 1,050 ঘন্টা। এটা হচ্ছে অ্যাকচুয়াল ইনপুট, অ্যাকচুয়াল মিক্স আর স্ট্যান্ডার্ড মিক্স। সো এটা ফেভারেবল আর এটা আনফেভারেবল, কারণ এটা লাগছে হচ্ছে কম আর এটা লাগছে হচ্ছে বেশি। এটা বারবার করছে, মানে একভাবে কলাম করে, এবার করছে রো আকারে। যেভাবে খুশি করতে পারেন। দেখেন এখানে করছিল কি অ্যাকচুয়াল মিক্স স্ট্যান্ডার্ড মিক্স, আর এখানে উল্টা করছে অ্যাকচুয়াল মিক্স স্ট্যান্ডার্ড মিক্স, এখানে দিয়ে দিচ্ছে। আপনার যেভাবে খুশি করতে পারেন, বই ফলো করতে হবে কোনো কথা নাই, বাস রেজাল্টটা হলেই হলো। এখন ওয়েটেড এভারেজ মেথড আসলে রেজাল্টটা হচ্ছে আপনারা জানেন ডিসিশন দেওয়া টাফ। দেখেন কি করছে এরা, ওয়েটেড এভারেজে 6 যেটা ছিল 6 কেজি লাগবে 12 করে, সরি 6 আওয়ার 12 করে, আর 4 আওয়ার 7 করে। তাহলে মোট 10 ঘন্টা কাজ করছে, এতে লাগবে 6-12-72 আর 4-7-28 $100 লাগবে 10 ঘন্টায়। তাহলে প্রতি ঘন্টায় এভারেজে লাগবে হচ্ছে $10 পার আওয়ার ওয়েটেড এভারেজ। যদি আমি কোশ্চেনটা দেখাই, কোশ্চেনটা চলে যাচ্ছে আমি। সো কোশ্চেনটা দেখেন, কোশ্চেনটা কি বলছে? 6 আওয়ার লাগবে 12 করে, 4 আওয়ার লাগবে 7 করে। টোটাল কত লাগবে? টোটাল করে ফেললাম 6 আওয়ার 12 করে, 4 আওয়ার 7 করে, টোটাল লাগবে $100। আওয়ার হচ্ছে 6 + 4, মোট 10 ঘন্টা। প্রতি ঘন্টায় ওয়েটেড এভারেজ রেট হচ্ছে 10 করে। এখন এই পর্যন্ত আমরা বলছিলাম সেম ওয়েটেড এভারেজ মেথডে একই জিনিস, দুইটা মেথড, একটা ইন্ডিভিজুয়াল মেথডে করলাম, একটা ওয়েটেড এভারেজ মেথড। সো এটা আমরা আগে থেকে জানি যে এটা হচ্ছে
স্কিল লেবারের ক্ষেত্রে লাগা উচিত ছিল 6,300, লাগছে 5,250, সাথে ফেভারেবল। আর আনস্কিল লেবারের ক্ষেত্রে লাগা কথা ছিল 4,200, লাগছে 5,250, এই জন্য আনফেভারেবল বা অ্যাডভার্স। আর রেটের ক্ষেত্রে যেটা হয়, রেট ওয়েটেড এভারেজ রেট 10, বাট এটার জন্য লাগছে 12, সেক্ষেত্রে আমরা বলতে পারি 2 বেশি লাগছে অ্যাডভার্স, আর এই ক্ষেত্রে 3 কম লাগছে অ্যাভারেজের থেকে, এখানে আমরা বলতে পারি ফেভারেবল। সো ওরা কি করছে, অ্যাডভার্স আর ফেভারেবল মিলে ফেভারেবল করছে, আবার অ্যাডভার্স আর ফেভারেবল মিলে ফেভারেবল করছে, দুইটা ফেভারেবল দিয়ে মিলাই দিছে। যেটা আমরা গত ক্লাসে বলছিলাম, কোনো আর্গুমেন্টস আমরা পৌঁছাতে পারি না, এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম করছে, বাট রেজাল্ট সেম। আপনি যে মেথডেই করেন রেজাল্ট সেম থাকবে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল মেথডটা আমরা মনে করি বেস্ট বোঝার জন্য। সো যে কোনো একটা মেথড করবেন কোশ্চেনে কোনো কিছু না বললে, আর কোনো কিছু বললে করবেন কি ইন্ডিভিজুয়াল মেথডটাকে করে নেবেন, নিয়ে সেই আর্গুমেন্টসটা অনুসারে মিলাই দিবেন ফেভারেবল আনফেভারেবল। যেহেতু কোনো কনভিন্সিং আর্গুমেন্টস দিতে পারে নাই। এরপরে 3 নম্বর একটা প্রবলেম যেটা দেওয়া আছে, টেস্টোস্টেরন স্ট্রিং 3, এখানেও মোটামুটি আচ্ছা, এখানে নতুনত্ব কিছু আছে, এখানে দেখি থাকলে করে, না হলে দরকার নেই। এটা একটা সার্ভিস কোম্পানির জন্য কিভাবে আমরা ভেরিয়েন্স করতে পারি তার একটা ম্যাথ দেওয়া আছে, মিক্স এন্ড ভেরিয়েন্স দেওয়া আছে। আচ্ছা, এটা শুরু করি। সমাধানটা করি। আচ্ছা, আগের অঙ্কে কি আমরা ইল্ড ভেরিয়েন্স করার কথা ছিল, করি নাই? ইল্ড তো পারবেন, ইল্ড নিয়ে তো কোনো ঝামেলা নাই। ঝামেলা আছে কি ইল্ড নিয়ে? এইটা পারবেন সবাই। ইল্ডটা কি দেখানো লাগবে 2 নম্বরটার? একজন আমাকে বলেন এটা কিভাবে হলো, আপনারা বলেন। বলেন এখানে ইল্ড ভেরিয়েন্সটা কিভাবে হবে? যে পরিমাণ আওয়ার কাজ করছে লেবার আওয়ার, সেক্ষেত্রে অ্যাকচুয়াল আউটপুট 1000, তো বাজেটেড আউটপুট কত হওয়া উচিত ছিল? এই যে পার ইউনিট লেবার আওয়ার লাগবে কত টোটাল? 1 ইউনিট তৈরি করতে কত ঘন্টা লাগবে? 10 ঘন্টা স্যার, 10 ঘন্টা। 10 ঘন্টা লাগবে, রাইট। তাহলে মোট কত ঘন্টা কাজ করছে? 10,500। 10,500। তাহলে 1 ইউনিট করতে লাগবে 10 ঘন্টা, দেওয়া ছিল বাজেট। তাহলে কত ইউনিট হওয়া উচিত ছিল 10,500 ঘন্টায়? 1050। হয়েছে কত? 1000। কত কম হয়েছে? 50। তাহলে ফেভারেবল নাম অ্যাডভার্স বলবো? অ্যাডভান্স। অ্যাডভার্স। এখন রেট কত হবে? রেট হচ্ছে এই যে 6 কে 12 দিয়ে, 4 কে 7 দিয়ে গুণ করেন, 6 12 72, 4 28, 72 আর 28 মিলে 100। তাহলে 1 ইউনিটের জন্য $100 আউটপুট এই লেবার কস্ট লাগার কথা। তাহলে আপনার 50 ইউনিটের জন্য আউটপুটের জন্য লাগার কথা 5,000 মোট। স্যার বইয়ে তো 1 ইউনিটের জন্য স্ট্যান্ডার্ড কস্ট 160 দেয়া আছে, এখানে 1 করতে থেকে আসলো? 160 কোথায় পেলেন? কোথায় 160? আগের অঙ্কের কথা বলছেন? 2 এর কথা, 1 এর কথা বলছেন? 2 তে আসে। 2 তে 160 কোথায়? 60 আগের অঙ্কেই ছিল স্যার। হ্যাঁ, আবার বলছি যারা বুঝেন নাই, ইল্ড ভেরিয়েন্স চাই নাই, তারপরে ওরা করছে নাকি চাইছে? হ্যাঁ চাইছে, ম্যাটেরিয়াল লেবার ইল্ড ভেরিয়েন্স। লেবার ইল্ড ভেরিয়েন্স আমি আবার ক্লিয়ার করছি, ইল্ড মানে আউটপুট দিয়ে করতে হবে। হ্যাঁ, সো এর আগে করলাম কি, ম্যাটেরিয়াল ইউজ করলে কতটুকু অ্যাকচুয়াল আউটপুট কত, আর স্ট্যান্ডার্ড আউটপুট বাজেট আউটপুট কত হওয়া উচিত ছিল আমরা বের করলাম। এখন লেবার দিয়ে করব। সো আপনি বলেন, যিনি বুঝেন নাই, লেবার আওয়ার পার ইউনিট, লেবার ইনপুট পার ইউনিট, তো লেবার আওয়ার প্রতি ইউনিটে কত লাগার কথা আপনি বলেন? বাজেট দেওয়া হয়েছে কত ঘন্টা?
এই যে পার ইউনিট কত ঘন্টা বাজেট বলেন? স্কিল আনস্কিল দুইটা মিলে কত টোটাল? 10 ঘন্টা স্যার। 10 ঘন্টা লাগবে 1 ইউনিট তৈরি করতে। যদি বলি কত টাকা লাগবে, কত ডলার বলতে পারবেন না? এই 10 ঘন্টায় কত পে করা লাগে? 6 ঘন্টা 12 করে আর 4 ঘন্টা 7 করে কত মোট? 19। হ্যাঁ? 6 বারে 84 মার্ডার করে ফেললেন তো। সেটাই হতে পারে কত? 100 সো একটা ইউনিট তৈরি করতে লেবার কস্ট লাগা উচিত কত? বাজেট দেওয়া আছে কত? $100 করে। ক্লিয়ার? এখন এটাকে আউটপুট কস্ট বলে, আউটপুট কস্ট। যদি ইনপুট আমি যদি গোলমাল লাগাতে চাচ্ছি না, গোলমাল যদি আপনি লাগাইতে চান, ইনপুট যদি বলতেন তাহলে আপনি কি করতেন? এই 100 কে আবার এই 10 ঘন্টা দিয়ে ভাগ করতেন। ইনপুট বলতে এই আওয়ারটা, আর আউটপুট বলতে কি যে পার ইউনিট। এটা তাহলে 1 ইউনিট তৈরি করতে $100 লেবার কস্ট লাগার কথা। ওকে, আউটপুটের জন্য ইউনিট বলতে আউটপুট হচ্ছে। তাহলে আমরা বললাম কি প্রতি ইউনিট তৈরি করতে 10 ঘন্টা লাগবে। তাহলে আমাদের কাজ হচ্ছে 10,500 ঘন্টা। সো আমরা এটা ক্যালকুলেশন করে দেখালাম যে 10,500 ঘন্টা যদি লেবাররা কাজ করে 10,500 আওয়ার্স কাজ করছে, প্রতি ইউনিটে লাগবে 10 ঘন্টা করে। তাহলে এই 10,500 ঘন্টা কাজ করে বাজেট অনুসারে তাদেরকে স্ট্যান্ডার্ড অনুসারে তাদেরকে 1050 ইউনিট তৈরি করা উচিত ছিল। অ্যাকচুয়াল আউটপুট শুড বি 1050 ইউনিটস if labor work for 10,500 hours. But what is the actual unit produced by these labor forces? কত ইউনিট তৈরি করছে? কম তৈরি করছে না বেশি তৈরি করছে? কম। তাহলে কি হবে? ফেভারেবল নন ফেভারেবল অ্যাডভার্স? ফেভারেবল স্যার। হ্যাঁ অ্যাডভার্স স্যার, অ্যাডভার্স। কত অ্যাডভার্স? কত অ্যাডভার্স? 50 স্যার। 50 ইউনিট অ্যাডভান্স। 50 ইউনিট অ্যাডভার্স। তাহলে প্রতি ইউনিটে আমরা লেবার কস্ট কত ধরেছিলাম? $100। জি স্যার। তাহলে এই 50 ইউনিটে মোট আমাদের লেবার কস্ট বেশি লেগে গেছে কত? 5000। এটা 5000 অ্যাডভার্স ইল্ড ভেরিয়েন্স। ক্লিয়ার? লেবার ইল্ড ভেরিয়েন্স এটা। ওকে, জি স্যার। এই 50 ইউনিটস আপনি ম্যাটেরিয়াল করলেও থাকবে, লেবার করলেও থাকবে, ওভারহেড করলেও থাকবে, 50 ইউনিটস থাকবে। ইল্ড ভেরিয়েন্স মানে আপনার অ্যাকচুয়াল আউটপুট আর স্ট্যান্ডার্ড আউটপুটের ডিফারেন্সটা। ক্লিয়ার? এখন যখন লেবার করবেন তখন লেবার রেট দিয়ে করবেন, আউটপুটের প্রতি ইউনিটের লেবার রেট। ম্যাটেরিয়াল করলে প্রতি ইউনিটের ম্যাটেরিয়াল দিয়ে করবেন, ওভারহেড করলে প্রতি ইউনিটের ভেরিয়েবল ওভারহেড দিয়ে করবেন। বাট 50 চেঞ্জ হবে না ইল্ড ভেরিয়েন্সে। বুঝা গেছে ফান্ডামেন্টালটা? স্যার ইএল ভেরিয়েন্স মানে কি জানেন স্যার? কথাটা একটু কি বলছি বলেন তো, কেউ বুঝছেন? ইএল মানে আউটপুট। রাইট, আউটপুট। কিসের আপনি ডিফারেন্স যে- বলছেন স্যার? হ্যাঁ, স্যার ইএল ভেরিয়েন্স মানে কিসের ডিফারেন্স দুটার? এটা একটা কিছু একটা বলছেন স্যার, এই টাইপের কথা। ইল্ড ভেরিয়েন্স বলতে আমি কি বলছি, দুইটা ডিফারেন্স, অ্যাকচুয়াল আউটপুট আর হচ্ছে যে বাজেটেড আউটপুট। যেটা মানে অ্যাকচুয়াল আওয়ার যে কাজটা, অ্যাকচুয়াল আওয়ার যে কাজটা, অ্যাকচুয়াল আওয়ার অথবা ইউনিট যদি ম্যাটেরিয়াল ইউজ করতাম তাহলে অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল যেটা আমরা ইউজ করলাম সেটা দিয়ে কত ইউনিট হওয়া উচিত ছিল সেইটা আর কত হয়েছে, এটা ডিফারেন্স। বোঝা গেছে? জি স্যার। সিমিলারলি যদি আওয়ার ধরি আমরা, সেটা লেবার আওয়ার হোক আর ওভারহেডের জন্য আওয়ার হোক, সেক্ষেত্রে আমরা দেখবো যে কতটা কাজ হয়ে গেছে অ্যাকচুয়ালি, সেই আওয়ারে কত ইউনিট হওয়া উচিত ছিল, কত ইউনিট আউটপুট আসা উচিত ছিল, হ্যাঁ, আর কত হয়েছে। স্ট্যান্ডার্ড আর অ্যাকচুয়ালের ডিফারেন্স স্যার। হ্যাঁ, রাইট। সো আউটপুট যদি বেশি হয় ফেভারেবল, আউটপুট যদি কমে অ্যাডভার্স। ক্লিয়ার? ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমরা দুইটা শিখলাম। 3 নম্বরে যাই আমরা, একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক। আমি সবগুলোই দেখানোর চেষ্টা করি কিন্তু শেষ পর্যন্ত কি হবে আমি বুঝতেছি না। স্যার নাম্বারটা দিলে ভালো। হ্যাঁ, নাম্বার 8। নাম্বার 8, 9, আচ্ছা 3 নম্বর, আচ্ছা 8 এ যাবো না, এগুলো কি বাদ দিয়ে যাবো তাহলে? স্যার এমন একটা ম্যাথ করেন যেটাতে আপনার একদম সবগুলো মানে ম্যাক্সিমাম প্রবলেম গুলো থাকে। হবে না, হবে না। কেন হবে না? কারণ হচ্ছে যে মনে করেন এই অঙ্কটাই আমি 8 করাচ্ছি, এই অঙ্কটা মনে করেন কোনো নরমাল লস নাই, কিন্তু দেখেন 4 আবার নরমাল লস দিয়ে রাখছে, তাহলে কিভাবে হবে বলেন? এখানে দেখেন আপনি 20% অফ ইনপুটের বলছে এক্সপেক্টেড লস, এখানে বলছে যে এটাতে আবার বলছে 10% স্ট্যান্ডার্ড লস। এই লসটা তো আবার পরের অঙ্কগুলো নেই, তাহলে আমি কিভাবে কভার করবো বলেন? হবে কভার?
আচ্ছা, আমি তাহলে আর্ট নিয়ে কথা বললেন, আমি একটা লসের দেখাই আর্ট দেখাবো নাকি সরাসরি আর্টে চলে যাবো, কোনটা বেটার? না স্যার, আপনি আপনার মতো করে দেখান স্যার। হ্যাঁ, কারো আচ্ছা ঠিক আছে, আমি আর্টও করাবো, আবার ওইদিকে একটা দুইটা দেখে আসি। এইটা আজকে করাচ্ছি, ওইগুলো শর্টকাটে দেখা আসতেছে। 8 করাবো, একটু প্রবলেম মনে হয় স্যার। হ্যাঁ 7, 8, 9, 10, 11, 12 সব 11 তো থিওরিটিক্যাল, আমি 12, 8, 9, 10 করাবো, সমস্যা নেই। ও 7 বললেন 7ও করাবো, সমস্যা নেই, সবগুলোই দেখাবো। হ্যাঁ, একটু ওয়েট করেন। Product XYZ is made by mixing 3 materials X, Y, and Z. There is an expected loss of 20% of the total input. এখানে বললেই দিচ্ছে যে ইনপুট যেটা ইউজ করবেন আউটপুট তার থেকে 20% কম হবে। The budgeted and actual result for period 1 are shown below. দেওয়া আছে দেখেন, বাজেট ছিল 80 কেজি, আউটপুট হবে 800 কেজি, ইনপুট ব্যবহার করা উচিত ছিল 1000 কেজি, মানে 1000 কেজি ইনপুট ইউজ করলে 800 কেজি আউটপুট হওয়া উচিত, এটা বাজেট। কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছে, 1280 কেজি ইউজ করে আপনার অ্যাকচুয়ালি তৈরি হয়েছে হচ্ছে 960 কেজি। ক্যালকুলেট ফর পিরিয়ড 1 দ্য টোটাল ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স এন্ড ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স, দুইটা আমাদের বের করতে হচ্ছে। এখন আমাদের মিক্স ভেরিয়েন্স তো কোনো ঝামেলা নাই, কারণ আপনারা জানেন যে এখানে মিক্স কত দেওয়া আছে দেখেন তো, অ্যাকচুয়ালি ম্যাটেরিয়াল ইউজ হচ্ছে কত, ম্যাটেরিয়াল অ্যাকচুয়ালি ইউজ হচ্ছে কত, 1280। রেশিওটা কত হওয়া উচিত ছিল, 5:3:2, তাই না? এই যে রেশিওটা, যে যদি 1000 কেজি লাগে 500 লাগবে হচ্ছে এক্স, মানে কি অর্ধেক, তাই না? 50%, 30%, 20%, বুঝছেন সবাই? 50, 30, 20, ওকে। তাহলে এই 1280 50, 30, 20 বের করেন, তাহলে এটার সাথে কম্পেয়ার করলে আপনি পেয়ে যাবেন মিক্সটা কি ফেভারেবল আনফেভারেবল। বুঝছেন সবাই নাকি? আমি একটু দেখাই আপনাদের এটা পিকচারটা নিয়ে, এই যে মিক্সটা, আমাকে ফিরে যাই, এটা ছিল কোথায়, যাই কিভাবে, এটা হচ্ছে আমাদের ম্যাথ। সরি, আমরা প্রথমে মিক্সটা দেখাবো বলছি, মিক্সটা অনেক সহজ। দেখেন এইটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে, দেখেন এই যে কোশ্চেনে দেওয়া আছে সবসময় মিক্স ভেরিয়েন্স সবসময় কি নিয়ে করবো, অ্যাকচুয়ালটা না বাজেটটা নিয়ে? সবসময় মনে রাখবেন যে যে কোনো অঙ্কে আমরা যতগুলো অঙ্ক করলাম সব জায়গায় কিন্তু মিক্স যখন করছি সবসময় আমরা কি দিয়ে করছি, মিক্স যখন আমরা করি সবসময়। আচ্ছা 3 নম্বরটা কি মিস হয়ে গেছে, আচ্ছা 3টা মিস হয়ে গেছে, 3 নম্বর এবার দেখাবো যদি মিস হয়ে যায়। সবসময় কিন্তু আমরা অ্যাকচুয়াল দিয়ে করছি, মনে রাখেন সবসময় আমরা অ্যাকচুয়ালটা দিয়ে করবো। এই মিক্স এই যে 1460 গুলো, এই অ্যাকচুয়াল ইউজেসটাকে আমরা স্ট্যান্ডার্ড রেশিওতে দিয়ে দেবো জাস্ট। তাহলে কি দিতাম আমরা, তাহলে অ্যাকচুয়াল ইউজেস আমাদের এখানে দেখা যাচ্ছে কত, 1280 কেজি, 1280 কেজি। এইটা করবো কি, যেটা কোশ্চেনে যাচ্ছে সেটা আমরা উঠাবো, 600, 380, 300, 600, 380, 300, এটা হচ্ছে অ্যাকচুয়াল মিক্স। এখন স্ট্যান্ডার্ড মিক্স কত ছিল, এই 1280 50%, 1280 30%, 1280 20%। ক্লিয়ার? আচ্ছা, তাহলে অ্যাকচুয়াল মিক্স এখানে কম, তার মানে ফেভারেবল। অ্যাকচুয়াল মিক্স এখানে কম, ফেভারেবল। অ্যাকচুয়াল মিক্সটা এখানে বেশি, আনফেভারেবল। কিন্তু দেখেন ওভারঅল দুইটা, দেখেন দুইটা ফেভারেবল মিলে 44, একটা অ্যাডভার্স 44, মানে অলওয়েজ কি হবে, ফেভারেবল মাস্ট বি ইকুয়াল টু অ্যাডভার্স, হতেই হবে। হ্যাঁ, 3টা হোক 4টা হোক, 2টা হলে তো সমান সমান হইতো, 3টা যেহেতু 2টা মিলে একটা সমান হবে। ক্লিয়ার সবাই? আর এই রেটটা কোশ্চেনে দেওয়া আছে, কাজে আমরা ফেভারেবল অ্যাডভার্স দুটাই পেয়ে যাচ্ছি। ওভারঅল অ্যাডভার্স হচ্ছে 84। ক্লিয়ার সবাই? বুঝা গেছে? ওকে, এখন আসেন যে এখন আমরা দেখব যে আউটপুট হওয়ার কথা ছিল কত, হয়েছে কত।
আপনারাই বলেন আউটপুট কত হওয়ার কথা ছিল? বলেন 1280 কেজি ম্যাটেরিয়াল ইউজ করছে, আউটপুট কত হওয়ার কথা? কত পার্সেন্ট নরমাল লস বলছে? 20%। 1280 কেজি। 20% কম হওয়ার কথা স্যার। হুম, স্যার একটা 20% কম হওয়ার কথা প্রশ্ন লিখছিলাম স্যার। 20% স্যার। আমাদের কোশ্চেনটা দেখেন, 960। এই যে কোশ্চেনটা দেখেন, অত ঝামেলায় আমরা যাব না। 1000 কেজি ইনপুট ইউজ করলে আউটপুট হওয়ার কথা ছিল কত? 800 কেজি। তাহলে কত পার্সেন্ট হবে? 80%। 80%। তাহলে এইখানে ইউজ করা হয়েছে কত? 1280। 1280 কেজি ইনপুট ইউজ করলে তাহলে আমাদের ইল্ড লস ছিল কত? 80% হওয়া উচিত স্যার। 1280 80%। না, এরা ইল্ড দিয়ে করেই নাই, ইল্ডের রেটও দেয় নাই, ইল্ড দিয়ে করে না, এরা ইনপুট দিয়ে মেলে দিচ্ছে। ইনপুট দিয়ে করতে, ইনপুট দিয়ে করলে কিভাবে করতে হবে? আমরা আগে ইনপুট দিয়ে করে নি, তারপরে আউটপুট দিয়ে দেখাই। এখানে অ্যাকচুয়াল আউটপুট কত? 960 স্যার। 960 কেজি। তো এখানে আমরা বলছিলাম যে নরমাল লস কত পার্সেন্ট হবে, এক্সপেক্টেড লস 20%। তাহলে যা ইনপুট আমরা ইউজ তার 20% হয়ে যাবে নষ্ট, আর আর আউটপুট কত পার্সেন্ট? 80%। 80%। তাহলে 960 কেজি, এটা আমাদের কাছে কত পার্সেন্ট আছে? 80% আছে না? 80%। তাহলে এটাকে যদি আমরা 80% দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের কতটুকু ইনপুট এটার জন্য ইউজ করা উচিত ছিল? দেখেন আবার দেখাচ্ছি, আমাদের বলছে যে 20% নষ্ট হয়ে যাবে, 80% আমরা পাবো আউটপুট। তাহলে 960 যদি 80% হয়, তাহলে 100% কত ছিল? তো ইনপুটটা কত আমরা পেয়ে যাবো তাহলে? তাহলে ইনপুট 960 কেজি আউটপুটের জন্য ইনপুট লাগা উচিত ছিল, বাজেট দেওয়া ছিল কত? 200। হ্যাঁ, 1200 কেজি। 1200 কেজি, কিন্তু লাগাইছে কত? 1280। 80। কম লাগাইছে না বেশি লাগাইছে? বেশি লাগে। তাহলে কি হবে? অ্যাডভার্স। কত অ্যাডভার্স? 80 কেজি। 80 কেজি অ্যাডভার্স। 80 কেজি যদি অ্যাডভার্স হয়, তাহলে এখন আপনার ইনপুটের রেট কত বুঝতে পারছেন? ইনপুটের রেট কত হবে? ইনপুটের রেট বের করতে হলে আপনাকে এই যে ইনপুটের 500 গুণ 5, 300 গুণ 6, 200 গুণ 7, তার টোটাল যে কস্ট হবে সেটাকে 1000 কেজি দিয়ে ভাগ করলে আপনি ইনপুটের রেটটা পেয়ে যাবেন। বোঝা গেছে আমার কথা? বুঝেন নাই? এই যে ওয়েটেড এভারেজ স্যার। হ্যাঁ, ওয়েটেড এভারেজের মাধ্যমে ওয়েটেড এভারেজ, রাইট। এই যে 500, এই দুইটা কলাম দেওয়া আছে কোশ্চেনে, এই লাস্ট কলামটা দেওয়া নাই, শুধু মাল্টিপ্লাই করলে আমরা লাস্ট কলামটা পেয়ে যাব। তো এই যে 1000 কেজি ইনপুট ইউজ করছে, তার টোটাল কস্ট কত হয়েছে? $5700। তাহলে প্রতি কেজিতে কত? 5 টাকা 70 পয়সা স্যার। ওইটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করে পেয়ে যাচ্ছি অ্যাডভার্স কত, যেহেতু ইনপুট দিয়ে করছি ইনপুটের রেট নিলাম। যদি আউটপুট দিয়ে করতাম তাহলে কি নিতাম? আউটপুট রেট। আউটপুট দিয়ে যদি করতেছেন পারবেন কেউ? মনে হয় পারা যাবে? আমরা যা শিখলাম তাতে পারা উচিত না আউটপুট দিয়ে? টাইম। তাহলে কত আসছে? 80 কেজিকে যদি আমরা মাল্টিপ্লাই করি কত দিয়ে? 80 কেজিকে যদি আমরা মাল্টিপ্লাই করি 5.70 দিয়ে, তাহলে আসে 456।
পারবেন কেউ আউটপুট দিয়ে? আছেন কেউ? স্যার আউটপুটের রেট কত স্যার? এটা দেখে বলেন, এখানে তো কোশ্চেনে সব দেওয়া আছে। ওরা বইতে কিন্তু করে না আউটপুট দিয়ে, কিন্তু আউটপুট দিয়ে বোঝা সহজ, আউটপুট দিয়ে পারা উচিত আমার মতে। 960 কেজি। বলেন, সেম রেজাল্ট হবে। কেউ পারবেন না? আমাকে বলে দিতে হবে। স্যার আউটপুটের রেটটা স্যার বের করতে পারছেন না। কেন পারবেন না? এই যে 1000 কেজি ইউজ করলে কতটুকু আউটপুট হওয়া উচিত? 800 কেজি। তার মানে কত পার্সেন্ট? 80%। 80% স্যার। যেই পরিমাণ আমরা কাঁচামাল ইউজ করব তার ইনপুটের আউটপুট হবে হচ্ছে 80%। তাহলে এখানে আমরা অ্যাকচুয়ালি ইউজ করে ফেলছি কত? 1280 কেজি ইনপুট ইউজ করলে শতকরা, সরি সব চলে আসছে, 1280 কেজি ইনপুট যদি আমরা ইউজ করি তাহলে তার 80% হওয়া উচিত আউটপুট, তাই তো? স্যার আপনি ভুল লিখেছেন স্যার। বুঝতে তো পারছি যে ভুল তো স্যার 1024 স্যার। হ্যাঁ 1024। 1024 বের করে ফেলছেন, ঠিক আছে। তাহলে এইটার 80% যদি হচ্ছে আমাদের আউটপুট হয়, কত হচ্ছে? 1024। কিন্তু হয়েছে কত আউটপুট? এই যে দেওয়া আছে অ্যাকচুয়ালি। বেশি হয়েছে না কম হয়েছে বলেন? কম হয়েছে স্যার। কম হয়েছে। কত কম হয়েছে? 64। 64 কেজি আউটপুট কম হয়েছে, তাই তো? জি স্যার। তাহলে ভালো না খারাপ? খারাপ স্যার। অ্যাডভার্স, ওকে। এখন আউটপুট রেট তো বের করা আরো সহজ। এই যে কি বলে, এই যে আউটপুটের প্রতি কেজি রেট, যেটাকে আপনি 1000 দিয়ে ভাগ করলেন সেটাকে কত দিয়ে ভাগ করবেন? 800 দিয়ে, তাহলে রেটটা পেয়ে যাবেন। ভয় কি আছে? এই দেখেন কত টাকা হয়েছিল এখানে, কত টাকা হয়েছিল মোট তিনটা মিলে কস্ট? 5700 কে 1000 দিয়ে ভাগ করছিলেন। এখন 5700 কে ইনপুট দিয়ে ভাগ না করে এখন কি করবেন? আউটপুট দিয়ে ভাগ করবেন। তাহলে প্রতি কেজি রেট কত আসবে আউটপুটে? 7.125। তাহলে 7.125। আর হচ্ছে কতজন আসছিল অ্যাডভান্স? কত কেজি? 64 কেজি স্যার। 64 মিলছে, দেখেন তো মিলছে। 456 মিলছে অ্যাডভান্স, তাই তো মিলে গেছে। তো হয়েছে তো। তাহলে আউটপুট দিয়ে বোঝা সহজ। বুঝলেন সবাই নাকি রিপিট করতে হবে? বুঝছেন? আর আরেকবার একটু বলবেন স্যার, বুঝতে পারিনি। কেউ বুঝেন না নাকি? বুঝতে পারছি স্যার। যারা বুঝেন না আরেকবার বলি। আপনাকে যখন অঙ্কটা দেখেন, দুটা জিনিস দেখেন। এই যে এটা হচ্ছে আমার ইনপুটের বাজেট, 500 কেজি 5 করে, 300 কেজি 6 করে, 200 কেজি 7 করে। আগের অঙ্কটা দেওয়া ছিল প্রতি কেজিতে, প্রতি ইউনিটে, কিন্তু এখানে প্রতি ইউনিটে না দিয়ে কত ইউনিটে দিয়েছে? আউটপুট কত? কেজি। 800। আর ইনপুট কত? 1000। এই যে এটা সমষ্টি, যে 500 গুণ 5, 300 গুণ 6, 200 গুণ 7, যে ইনপুটটা লাগবে সেই টোটাল টাকা যেটা আমরা দেখলাম, টোটাল টাকা কত হয়েছে? 5700। এটাকে যদি আপনি ইনপুট দিয়ে ভাগ করেন ইনপুটের রেট পাবেন, এটাকে যদি আপনি আউটপুট দিয়ে ভাগ করেন আউটপুটের রেট পাবেন। তাহলে আউটপুটের রেট পেতে হলে আপনাকে 800 দিয়ে ভাগ করতে হবে, ইনপুটের রেট পেতে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5700 কে আমরা 800 দিয়ে ভাগ করলে কত পেলাম? 7.125 না? 7.125। মানে প্রতি কেজি আউটপুটে আমার খরচ হবে $7.125। অথবা বলতে পারেন প্রতি কেজি ইনপুটে আমার খরচ হবে 5.7। তাহলে ইনপুট দিয়ে করলে ইনপুট রেশিও রেট নেবেন, আউটপুট দিয়ে করলে আউটপুট রেট। এখন আউটপুট কত লাগবে? 1000 কেজি তৈরি করলে 800 কেজি 1000 কেজি ইনপুট ইউজ করলে 800 কেজি আউটপুট হওয়া উচিত। অর্থাৎ যা ইনপুট ইউজ করবো তার 80% আউটপুট হবে। তাহলে অ্যাকচুয়ালি আমরা ইউজ করছি কত? 1280 কেজি। এই রেটটা আপনি দিয়ে রাখছেন আপনার ম্যানেজারকে, যে তোমাকে 80% আউটপুট আমাকে দিতে হবে। তো ম্যানেজার যখন আপনার ফ্যাক্টরি ম্যানেজার 1280 কেজি ম্যাটেরিয়াল ইউজ করবেন, তখন তার কাছ থেকে আপনি 80% বুঝে নেবেন না? বুঝে নেবেন কিনা আউটপুট? জি স্যার। তাহলে আউটপুট কত হওয়ার কথা ছিল? 1024 কেজি হওয়ার কথা ছিল এই পরিমাণে ইনপুট ইউজ করলে, কিন্তু হয়েছে কত? 960। কম হয়েছে না বেশি হয়েছে? কম হয়েছে। কত কম হয়েছে? 64। তো প্রতি ইউনিট আউটপুটের রেট আমরা আগে বের করছি কত করে? 7.125। এবার বুঝছেন? এবার কি বোঝা গেছে না? এবার বোঝা যায় নাই? স্পেসিফিক কোশ্চেন করতে হবে, এই জায়গাটাই বুঝি নাই, এটা কেন হলো, ওই ফিগারটা কেন হলো, এইভাবে বললে ভালো বুঝবেন। বলেন 64 বুঝেন নাই না 7.125 বুঝেন নাই?
তাহলে এই ম্যাথটা আউটপুট দিয়ে করে নাই, তারপরে আমরা আউটপুট দিয়ে করে দেখালাম যে মিলে যায়, কোনো সমস্যা নাই। কোশ্চেন? না স্যার। তাহলে আমরা এখন 8-এ যেতে পারি। 8 নম্বরটা করে তারপরে আমরা আবার ব্যাক করবো। আপনারা বাসায় দেখেন অঙ্কগুলো, দেখার পরে 8 নম্বরটা বেশ বড় অঙ্ক, বাকি সময়টুকু আমরা কভার করতে পারলে তো খুবই ভালো। বাকিগুলো আপনারা বাসায় দেখেন, যেটা যেটা সমস্যা বলবেন আমি আবার ব্যাক করবো। আমি সবগুলোই দেখছি, সমস্যা নেই। নাম্বার 8, অঙ্কটা একটু বুঝি। WC is a company that install kitchen and bathroom for customers who are renovating their houses. তার মানে এরা কিচেন এবং বাথরুমের এই যে রিনোভেশনের কাজ করে। The installation are either pre-design of the shell package or highly customized design for specific jobs. Okay, the company operates with 3 division, kitchen and bathroom. এদের হচ্ছে তাদের হচ্ছে প্রোডাক্ট মানে রেভিনিউ সেন্টার, আর সেন্ট্রাল সার্ভিস হচ্ছে কস্ট সেন্টার। এই রেসপন্সিবিলিটি সেন্টারের ধারণা আপনাদের মনে আছে? মনে আছে না নাই? কিছুই তো বলেন না, একটা বলতে হবে যে মনে আছে অথবা নাই। চুপ থাকলে তো বিপদ। রেসপন্সিবিলিটি সেন্টারের ধারণা মনে আছে না নাই? নাই স্যার, একবার বললে মনে পড়বে স্যার। আচ্ছা, রেসপন্সিবিলিটি সেন্টার আমরা বলছিলাম রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং আমরা বলছিলাম যে এখানে 3 ধরনের সেন্টার থাকতে পারে। একটা আমরা বলছিলাম কস্ট সেন্টার, রেভিনিউ সেন্টার, আর হচ্ছে বা প্রফিট সেন্টার আর ইনভেস্টমেন্ট সেন্টার। এবার মনে পড়ছে কিছু? জি স্যার। কস্ট সেন্টার হচ্ছে যেখানে ম্যানেজার্স ক্যান বি হেল্ড রেসপন্সিবল অনলি ফর কস্ট। যেমন ফ্যাক্টরি কি কোনো আয় করে না, শুধু খরচই করে? ফ্যাক্টরি কি পণ্য সেল করে? না স্যার, শুধু খরচ করে স্যার। শুধু খরচ করে, তাহলে ফ্যাক্টরি ইজ এ কস্ট সেন্টার। ওকে, কস্ট সেন্টার। হ্যাঁ, আর যেইগুলো খরচ, যেমন ধরেন কোন প্রোডাক্ট ডিভিশনের ম্যানেজার, ওইটা কি বলবো আমরা, কস্ট সেন্টার না রেভিনিউ সেন্টার? প্রোডাক্টের ম্যানেজার যদি হয় কোনো মার্কেটিং ডিভিশন, কোনো একটা প্রোডাক্ট লাইনের ম্যানেজার, প্রোডাক্ট ডিভিশনের ম্যানেজার, তারা কি করে? প্রোডাক্টটা সেল করে, তাহলে তাদের আয়ও আছে, আবার কি আছে? এটা হচ্ছে রেভিনিউ সেন্টার ও প্রফিট সেন্টার। আর যদি ইনভেস্টমেন্টের উপরে মানে থাকে, অথরিটি থাকে, যেমন ধরেন নেসলে বাংলাদেশ, এখানে যারা ম্যানেজমেন্টে বসে আছে তারা যদি নেসলে কোম্পানিতে বাংলাদেশে কত ইনভেস্ট করবে তার অধিকার রাখে। ইফ দে হ্যাভ দ্য রাইটস অর অথরিটি টু মেক ডিসিশন where they will invest, specifically to make substantial or significant amount of investment in the fixed asset like capital expenditure, like plant, property, equipment, then Nestle Bangladesh will be considered as an investment center. Otherwise, or alternatively, if the major investment decisions are taken by the head office, that is Switzerland, Nestle Switzerland, then it will be just a revenue center, not an investment center. Okay. এখন কস্ট সেন্টারে স্ট্যান্ডার্ড কস্টিং ব্যবহার করতে আমরা বাধ্য হই, অথবা টার্গেট কস্টিং বা কাইজেন কস্টিং। যদি ট্র্যাডিশনাল হয় এবং প্রোডাক্টটা যদি স্টেবল হয়, প্রোডাক্টটা যদি লাইফ সাইকেল লং হয়, তাহলে আমরা স্ট্যান্ডার্ড কস্টিং ইউজ করব। আসলে আমাদের প্র্যাকটিক্যালি জানা উচিত কোন জায়গায় কি ইউজ করা যাবে, কোন জায়গায় ইউজ করা যাবে না। আমরা চ্যাপ্টার পড়ি আর ভুলে যাই, এরকম করলে আসলে এটা একটা কি বলা যায়, সো যেখানে আমরা ছিলাম যে if you are the manager cost center, then your performance will be measured by standard costing system, that is variance, or আমরা কি বললাম, if the product has long life, then standard costing is applicable. বাট যদি প্রোডাক্টের লাইফটা যদি খুব শর্ট হয়, তাহলে আপনাকে টার্গেট কস্টিং, কাইজেন কস্টিং এগুলো ইউজ করতে হবে কস্ট কন্ট্রোল করার জন্য। আর রেভিনিউ সেন্টার হলো আপনারা জানেন যে এখানে ফ্লেক্সিবল বাজেট বা এরকম আমরা টেকনিকগুলো ইউজ করতে পারি।
আর ইনভেস্টমেন্ট সেন্টার হলে ROI RI এগুলো আমরা ইউজ করবো, এগুলো আপনারা অন্য চ্যাপ্টারে পড়ছেন। সো এটা আমি জাস্ট একটু মনে করাই দিলাম যে এই অঙ্কটাই কিন্তু দেখেন যদি স্ট্যান্ডার্ড কস্টিং সিস্টেম, বাট there are 2 revenue center and 1 cost center. Like kitchen and bathrooms are their product. These for this service they can charge customer, but central services this is just a cost center. বলা আছে দেখেন, the kitchen and bathroom divisions are profit center or revenue center, but the central service division is a cost center. The cost of central service division, which are thought to be predominantly fixed, include those incurred by the design, administration, finance, and finance department. The central service costs are charged to other divisions based on the budgeted central service cost and the budgeted number of jobs to be undertaken by the other division. তার মানে বুঝতে পারছেন যে এখানে কিচেন এবং বাথরুম দুইটা সার্ভিস তারা দিচ্ছে, এখানে তারা প্রাইস চার্জ করবে নাম্বার অফ জব অনুসারে, বাট সেন্ট্রাল সার্ভিস থেকে কোনো আয় হবে না, যেহেতু একটা কস্ট সেন্টার, এর কস্টটা দুইটার ভিতরে অ্যালোকেট করে দেওয়া হচ্ছে based on the budgeted central service cost and budgeted number of job. অর্থাৎ জবের নাম্বার অফ জব এখানে দেখতে পাচ্ছেন, এই নাম্বার অফ জবের উপরে বেস করে এই টোটাল সেন্ট্রাল সার্ভিস ডিপার্টমেন্ট। স্যার আপনার সাউন্ড একটু কমে গেছে স্যার। সবার প্রবলেম হচ্ছে না স্যার, বাকি? আচ্ছা, তাহলে আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা। সো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, বলছে যে এই কোম্পানিটার ব্যাকগ্রাউন্ড কি, দুইটা প্রফিট সেন্টার একটা কস্ট সেন্টার। এখন ওভারঅল কোম্পানির একটা ভালো কি বলবো, একটা অনেক বড় ম্যাথ দেওয়া আছে, যেখানে আমরা বাজেটেড প্রফিট, অ্যাকচুয়াল প্রফিট, সেলস প্রাইস ভেরিয়েন্স, মিক্স ভেরিয়েন্স এবং ওভারঅল যেটা আপনাদের শেখানো হয়েছিল যে একটা অপারেটিং স্টেটমেন্ট বা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করব, এন্ড ফাইনালি উই উইল জাজ whether or we will examine or analyze the performance of different divisions in the light of standard and actual performance. So যদি এখানে আপনারা এটা দেখেন, বাজেটটা দেখেন, the budgeting and reporting system of WC company is not very sophisticated and does not provide much detail for the directors of the company. The budgeted details for last year were, budgetটা দেওয়া আছে দেখেন, they expect to perform 4,000 jobs in kitchen division and 2,000 in bathroom division. Then they would like to charge average price per job 10,000 for kitchen, 7,000 bathrooms. Then average direct cost per job should be 5,500 for kitchen and 3,000 for bathrooms. Central service recharge per job, এটা আপনারা বুঝতে পারছেন, সেন্ট্রাল সার্ভিসের কস্টটা হচ্ছে এটা একটা অ্যালোকেটেড কস্ট বা অ্যাবজর্বড, যেটাকে আমরা বলি, ইকুয়ালি দুইজনের ভিতর দেওয়া হয়েছে। অর্থাৎ কি বলছিল এখানে কিভাবে করবে, এটা আমাদের ফিগার গুলো দেওয়া নাই, বাট যা ফাইনাল রেজাল্ট আমাদের দেওয়া আছে, based on budgeted central service cost and the budgeted number of jobs to be undertaken by the other 2 divisions. So based on budgeted figures, average profit should be 2,000 for kitchen per job, then 1,500 for bathrooms. এখন দেখেন অ্যাকচুয়াল রেজাল্ট, তো তারা যেই জবটা এক্সপেক্ট করছে যে বাথরুম সার্ভিসের জন্য, এখন কোনটা হাইলি প্রফিটেবল বলেন, এই যে দুটো প্রোডাক্ট বা সার্ভিস কোনটা বেশি প্রফিটেবল, কিচেন আর বাথরুমস? কিচেন স্যার। কিচেন। কারণ কি এখানে পার জবে প্রফিট কত এক্সপেক্ট করছে? 2,000 পার জব, আর এখানে 1,500. So the company focused on কিচেন ডিভিশন, কারণ হচ্ছে এখানে দেখেন তারা বাথরুমে যদি 2,000 জব করে তাহলে কিচেনের ক্ষেত্রে তারা চাচ্ছে 4,000 ডাবল করবে, কিন্তু অ্যাকচুয়ালি কি করছে, তারা কি এটা মেইনটেইন করতে পারছে? না স্যার। অ্যাকচুয়াল নাম্বার অফ জবস ইজ ভেরি ক্লোজ ইচ আদার, দেখেন একদম 2,500 2,600, তার মানে কিচেনের টার্গেটটা তারা ফিল আপ করতে পারে নাই, বাথরুম সার্ভিসের রিনোভেশন সার্ভিসটা তারা এক্সিড করে গেছে 500। বুঝতে পারছেন আপনারা কোথায় ফেভারেবল হবে আর কোথায় কি অ্যাডভার্স হবে? তো আপনারা কি ডেটা দেখে বুঝতে পারবেন না, ইনফরমেশন দেখে কোশ্চেনের? ওকে, এখন আসেন অ্যাকচুয়াল কস্ট কেমন হয়েছে। 10,000 করে পার জব হওয়া উচিত ছিল, এখানে কত হয়ে গেছে? অ্যাকচুয়াল কস্ট কত পার জব? 13। ফেভারেবল আনফেভারেবল আপনারা বলতে পারবেন না? ফেভারেবল আনফেভারেবল? আনফেভারেবল। রাইট। আর বাথরুম রিনোভেশনের ক্ষেত্রে 7,000 ফেভারেবল, রাইট। রাইট। ডিরেক্ট কস্ট এটাও বলতে পারবেন,
So in most of the cases, majority of the variances for kitchen is unfavorable or adverse, but for bathroom renovation services, most of the cost variance will be favorable. এটা আমরা অঙ্ক দেখে আপনারা বুঝতে পারবেন। সো এভারেজ প্রফিট যেটা হয়েছে, তারপরেও দেখেন যেহেতু সেলিং প্রাইসটা সম্ভবত ভেরি হাই, দেখেন যেখানে 10,000 করে সেলিং প্রাইস ধরার কথা ছিল, সেখানে কত করে বিক্রি করছে, এটা 13,000 এর জন্য $13,000 তারা চার্জ করতে পারছে। So this favorable variance in the selling price have offset unfavorable variance in the cost. এবং প্রফিট আলটিমেটলি কি হয়েছে, যেখানে 2000 করে এক্সপেক্ট করছে, বাজেট করছে, সেখানে কত হয়ে গেছে পার জব 2500। আর এই ক্ষেত্রে সেলসটা বেশি হয়েছে, বাট এভারেজ প্রফিট কি হয়ে গেছে, এক্সপেকটেশন থেকে অনেক কম। Actual cost for the central service division were $17.5 million. এই যে সেন্ট্রাল, এটা তো আমরা দিলাম দুইটা প্রফিট সেন্টার, কিন্তু যেটা কস্ট সেন্টার সেইটার হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কস্ট কত হয়ে গেছে, $17.5 million। তো বাজেট কত ছিল, এটাকে আমরা বলতে পারবো, পারবেন কেউ বাজেট কত ছিল বলতে? চিন্তা করেন সেন্ট্রাল সার্ভিস এই যে এই ডিভিশনটা ছিল 10, 17 আর হচ্ছে 19, 20, কত মিলিয়ন ছিল? তো 20 মিলিয়ন। কিভাবে করলেন? জি স্যার। কিভাবে বের করলেন বলেন? স্যার কিচেনের যে আমাদের এভারেজ প্রাইস এইটা স্যার, এই যে দেখেন এই ইয়েতে সেন্ট্রাল সার্ভিস পার জব কিচেনের জন্য কত করে চার্জ করছে? 2500, 5500 আর 10,000। নাম্বার অফ জব কত? নাম্বার অফ জব কত? 18 স্যার, 18 মিলিয়ন। সিম্পলি করতে পারেন, দুই জায়গায় যেহেতু রেট সেম, সেহেতু দুইবার না করতে পারলে মোট কতটা জব তারা সার্ভ করবে, নাম্বার অফ টোটাল নাম্বার অফ জব কত? 4,000 and 2,000 মোট কত? 6,000 বাজেট। হ্যাঁ, প্রতি বাজেটে প্রতি জবে তারা কত করে চার্জ করছে, বাজেটের চার্জ কত? 2,500 কিচেনে, সেন্ট্রাল সার্ভিস 2,500। সেম। তার কত মিলিয়ন লাগা উচিত ছিল, বাজেট আছে কত মিলিয়ন? 15 মিলিয়ন। হ্যাঁ, 15 মিলিয়ন। So what is the actual cost? 17.5 million. So it's a favorable variance or adverse variance? Adverse variance. Yeah, তার মানে আপনার অঙ্ক পড়েই কিন্তু সলিউশন অর্ধেক করে ফেললো, অর্ধেক হয়ে গেছে, অর্ধেকের বেশি হয়ে গেছে, বুঝছেন না? 15 মিলিয়নটা বুঝি নাই স্যার। বুঝেন নাই? এটা খুবই সিম্পল। আপনি বলেন এই সেন্টেন্সটা পড়েন, the central service costs are charged to other division based on the budgeted central service cost and the budgeted number of jobs to be undertaken by the other two divisions. তো যেই দুইটা ডিভিশনকে সেন্ট্রাল সার্ভিস কস্ট সার্ভিস দিচ্ছে এই ডিভিশনটা, এদের প্রতিটা জবে চার্জ কিভাবে ধরবে, টোটাল বাজেটকে ভাগ করবে কি দিয়ে, নাম্বার অফ জব দিয়ে, তাই তো? তো আমাদের কোশ্চেনের টোটাল বাজেট দেওয়া নাই, কিন্তু নাম্বার অফ জব এবং প্রতি জবে কত চার্জ এটা তো দেওয়া আছে নাকি? তাহলে এটা আমরা মাল্টিপ্লাই করে পেয়ে যাবো না? এখানে দেখেন নাম্বার অফ জব কত বাজেটের, 4000। কিচেন রিনোভেশনের জন্য 4000, বাথরুম রিনোভেশনের জন্য 2000। সো টোটাল নাম্বার অফ বাজেটেড জব কত? 6000। ওকে, সো প্রতিটা জবে কত করে তারা অ্যাবজর্ব করবে, যেটাকে প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট বলে আমরা, অ্যাবজর্পশন ওভারহেড রেট কত করে? দুইটা কি ডিফারেন্ট না সেম? সেম। টোটাল কি আমরা একবারে গুণ করতে পারি? যদি ডিফারেন্ট হতো আমরা কি করতাম বলেন তো? তাহলে আলাদা আলাদা করতাম। 4000 মাল্টিপ্লাইড বাই মনে করেন এই 10 মিলিয়ন হলো, ওইটাতে যদি 2000 মাল্টিপ্লাইড বাই যদি আমাদের 2500 না বলে যদি আমাদের 2000 বা 3000 বলতো, তাহলে আমরা সেটা করতাম, বুঝা গেছে? এরপরে দুইটাকে সাম আপ করতাম, 10 প্লাস 6 16 হয়ে যেত। কিন্তু এখানে দেখা যাচ্ছে দুই জায়গায় সেম। তাহলে 4000 নাম্বার অফ জব হচ্ছে 4000 এক্সপেক্টেড বা বাজেটে, এটা প্রতিটা জবের জন্য চার্জ করা হয়েছে সেন্ট্রাল সার্ভিস থেকে 2500। তাহলে কিচেনে বাজেট দেওয়া আছে কত? 10 মিলিয়ন। ওকে, আর বাথরুম রিনোভেশনের জন্য বাজেট দেওয়া আছে 2000 নাম্বার অফ জব এখানে, আর 2500 করে লাগবে প্রতি জবে। কত বাজেট দেওয়া আছে? 5 মিলিয়ন।
5 আর 10 তাহলে কত মিলিয়ন হচ্ছে মোট? 15 million. এখন বুঝছেন সবাই 15 মিলিয়ন কিভাবে? যে কোশ্চেন করলেন আপনি কি বুঝছেন? স্যার বুঝতে পারছি। Okay, তাহলে 15 million should be the budgeted cost of the central service division. কিন্তু অ্যাকচুয়ালি কস্টটা কত হয়ে গেছে? 17.5. তাহলে আনফেভারেবল বা অ্যাডভার্স কত? 2.5 million. 5 million. 2.5 million, right? 2.5 million, okay. এই যে যেটা আমরা বললাম দেখতে পাচ্ছেন 2. এটা ওয়ার্কিংস 2 তে করে দেওয়া আছে পেজ নাম্বার 314 এ 2.5 মিলিয়ন। কিন্তু 15 মিলিয়ন কিভাবে পাইছে এটা দেখাই নাই, যে কারণে আপনাদের আমি ভেঙে ভেঙে বলে দিলাম যে 15 মিলিয়নটা আসলো কোথা থেকে, কিভাবে আসছে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তাহলে আমরা ফার্স্ট থেকে যাই। আমাদের বেসিক্যালি বলছে যে কি কি বের করতে বলছে সেগুলো আমরা এক পাশ থেকে বের করি। রিকোয়ারমেন্ট 1 এ বলছে ক্যালকুলেট দ্য বাজেটেড প্রফিট এন্ড অ্যাকচুয়াল প্রফিট ফর ইচ অফ দ্য প্রফিট সেন্টার এন্ড ফর দ্য হোল কোম্পানি ফর দ্য ইয়ার। প্রত্যেকটা প্রফিট সেন্টারের বাজেটেড প্রফিট এবং অ্যাকচুয়াল প্রফিট বের করতে বলছে এবং আমাদেরকে বলছে যে পুরো কোম্পানির জন্য কত, এটা আমরা দুটো যোগ করে দিলে পুরো কোম্পানি পেয়ে যাবেন। সো বাজেটেড প্রফিট মনে হয় তেমন সমস্যা হবে না আপনাদের, কারণ হচ্ছে যে কোশ্চেনে দেওয়া আছে দেখেন সেলস কত বলেন? 10,000 স্যার। 4,000. আর জব কতটা জব? 4,000 job. রাইট। কত করে পার জব চার্জ করবে বাজেটে? $10,000. 10 করে, তাহলে 40 million. অথবা এত কষ্ট এরা পুরোটা করছে বুঝছেন, এত কষ্ট না করলেও কিন্তু আপনারা পারবেন। কিভাবে পারবেন দেখেন, সিম্পলি কয়টা জব করছে? 4,000. সেনে বাজেটের জব কত? 4,000। পার জবে প্রফিট কত করে? 2,000. 2,000। তাহলে যদি 4,000 জব আমরা করি, সার্ভ করি, তাহলে 2,000 করে যদি প্রতি জবে আমাদের প্রফিট হয়, তাহলে টোটাল কত হচ্ছে বাজেটেড প্রফিট? 8 million. 8। আর বাথরুম রিনোভেশনের জন্য 2,000 হচ্ছে নাম্বার অফ জব, আর আমাদের এভারেজ প্রফিট। অঙ্কটা বেশ বড় করে কমপ্লেক্স করে দেয়, এইজন্য আপনার মনে হয়েছে যেটা জটিল, এইজন্য 8 নম্বর করতে বলছেন, কিন্তু অঙ্কটা অনেক সহজ। এখানে বাজেট প্রফিট কত হওয়া উচিত? 3 million. 3। তাহলে 8 আর 3 টোটাল কত? 9. Yes, sir. 8 মিলিয়ন আর 3 মিলিয়ন কত হয় মোট? 11. 11 মিলিয়ন। ওকে, এই যে আমি দেখাচ্ছি এখন দেখেন, এটা না সেটটা কি আসলে? আচ্ছা, এখান থেকে আমি দেখাই। প্রবলেম 8। এই দেখতে পাচ্ছেন 11। Yes, sir. এইটা কিন্তু দেখেন ওরা কষ্ট করে সেলস থেকে কস্ট, সেন্ট্রাল সার্ভিস কস্ট সব বাদ দিয়ে করছে, কিন্তু আমরা শর্টকাটে এটা করা সম্ভব। তাহলে শর্টকাটে যেহেতু পারছেন, টোটালটাও পারবেন। টোটালটা পারবেন না সবাই? আচ্ছা, টোটালটা আমি দেখাই। তুললাম অথচ পাইলাম না, কেন বুঝলাম না। আবার তুললাম। ওকে, সো জাস্ট ওরা কি করছে, টোটাল মাল্টিপ্লাই করে দিয়েছে, আর কিছুই না। 8। আমরা তো শর্টকাটে করলাম, ওরা কি করছে এই প্রত্যেকটাকে 4,000 দিয়ে গুণ করে দিয়েছে। হ্যাঁ, দেখেন, দেখলে বুঝতে পারবেন। সবগুলো ক্লোজ করে দিই। স্যার আমাদের অঙ্কটাতে তো হচ্ছে গিয়ে প্রত্যেকটা বিষয় করে দেওয়াই আছে।
তো সলিউশনে গিয়ে তো আবার নতুন করে এগুলোকে না করে শর্টকাট করলেই আপনি যেটা বললেন সেটাই তো অনেক টাইম সেভ। রাইট, হ্যাঁ শর্টকাট করলে ভালো না? আর এভাবে শর্টকাটে করলে কি হবে স্যার? এই আলাদা আলাদা করে না দেখায় মানে অবশ্যই শর্টকাট পারলে হবে না কেন, অবশ্যই হবে। স্যার অ্যাকচুয়ালি গিয়ে মাইনাস হলো কেন স্যার 6.5 থেকে 2.5? কোনটা কোনটা? এটা এটা ভুল করছে, এটা ভুল, এটা এটা মাইনাস আর প্রশ্ন আসে না, আসে সেটাই তো একটা লস আর একটা প্রফিট এরকম তো হয় নাই, তাই না? নাকি স্যার ফেভারেবল আনফেভারেবল হিসেবে করছে নাকি স্যার? আরে না, এটা ভুল করছে। হ্যাঁ তাহলে স্যার এটা তাহলে 8.75 হবে 4 যেখানে আছে। আবার দেখাচ্ছি, এগুলো হারাই যাচ্ছে কেন? আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম, তাহলে কি করছে বললাম আমরা, যে ওরা কি করছে দেখেন, এখানে দেখেন 4000 কিসের নাম্বার অফ জব 4000, স্ক্রিনটা কাইন্ডলি শেয়ার করবেন। ও সরি, স্ক্রিনটা আসে নাই না, আচ্ছা এবার দেখতে পাচ্ছেন না? জি স্যার, ধন্যবাদ। আচ্ছা, তাহলে 4000 জব 10 করে, তাহলে এখানে 4 মিলিয়ন, সরি 40 মিলিয়ন। তারা দেখেন সেলসটা দেখাচ্ছে 40 মিলিয়ন, সেলস হচ্ছে 40 মিলিয়ন। লাস্ট ওয়ান, এই যে সেলস 40 মিলিয়ন, দেখতে পাচ্ছেন? আমি একটা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন ওরা কিভাবে করছে। অলরেডি বুঝে গেছেন অনেকে। হ্যাঁ, ডিরেক্ট কস্ট কত? 5500 গুণ 4 করে দেখেন, 5500 করে প্রতি জবে, মোট জব 4000, কত হয়? 22 মিলিয়ন, দেখতে পাচ্ছেন? তাই না? 22 মিলিয়ন। এখন বাদ বাকিটা মনে পারবেন না? প্রত্যেকটা কিভাবে করছে? 2500 গুণ 4000, সেন্ট্রাল সার্ভিসের কস্ট প্রতি জবে 2500 করে, জব হচ্ছে 4000 টাকা, 2500 ডিভাইড বাই 4000, সো কত? 10 মিলিয়ন, তাই না? 10 মিলিয়ন। ক্লিয়ার সবাই? তাহলে ডিটেইলসটাও পারবেন, শর্টকাটটাও পারবেন, তাই না? জি স্যার। অ্যাকচুয়াল প্রফিটটা তাহলে কত হবে স্যার? অ্যাকচুয়ালটা তো কোশ্চেনে দেওয়া আছে সরাসরি, এটা আরো সহজ। না স্যার, এই যে 4 যেটা, এটা কি 8.75 হবে তাহলে? অবশ্যই। অ্যাকচুয়াল প্রফিট কত? দুইটা যোগ করলে কত হয়? 6.5 আর 2.25। অ্যাকচুয়াল প্রফিট দেখেন, এখান থেকে আপনি পাবেন 2600 মাল্টিপ্লাইড বাই হচ্ছে 2500, কত হওয়া উচিত? 6.5 মিলিয়ন 6.5 আছে এখানে না? নাই, আচ্ছা আছে। তাহলে আর হচ্ছে, যদি আমরা কোশ্চেনে যাই, ওই কোশ্চেন হারাই যাচ্ছে কেন কোশ্চেন বারবার। আর এটা কত হওয়া উচিত? 2500টা জব 900 করে, 900 2.25 আসছে। সো 2.25 প্লাস হচ্ছে 6.5, তাহলে টোটাল কত হবে? 8.75। এটা 8.75 হবে, এটা ভুল করছে, এটা ঠিক করে নেবেন। হ্যাঁ, আপনি এখান থেকে মাইনাস করলে বুঝবেন। 49.05 মাইনাস 27.55 মাইনাস 17.5 কত হয়? এই তার মানে ভুল কোথায় করছে? এই যে এখানে সেন্টার সার্ভিস বলি স্যার, সেন্টার সার্ভিস। হ্যাঁ, সেন্টার 6 সার্ভিস 12 হবে, 6 12 13, 12.75 হবে। এখানে লিখে ফেলছে ভুল করে, কত? 17.5। এইখানে ভুলটা করছে, সেন্ট্রাল সার্ভিসের ভুলটা এখানে এসে গেছে, লাস্টের দুইটা রো ভুল করছে। এটা ঠিক করে, টোটাল কলামটা ভুল আছে, আমরা যেটা বের করছি এটাই কারেক্ট এবং এটাই মিলবে, দেখবেন। এখন ক্লিয়ার সবাই? এটা বাজেটেড প্রফিট, অ্যাকচুয়াল প্রফিট, সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। ওকে, ক্লিয়ার স্যার।
ওকে, তাহলে নেক্সট আমরা দেখি যে বাজেটেড প্রফিট অ্যাকচুয়াল প্রফিট পুরো কোম্পানির জন্য বের করে ফেললাম। সেলস প্রাইস ভেরিয়েন্স, সেলস মিক্স ভেরিয়েন্স, এটা আপনারা অলরেডি পারবেন আমার মনে হয়, না পারার কিছু নাই। প্রাইস ভেরিয়েন্স তো বুঝতেই পারছেন আপনারা কি হবে, কত করে ফেভারেবল প্রতি জবে, এখানে একটা করলে আরেকটা পারবেন। প্রতি জবে প্রাইস বাজেট এক্সপেক্ট করছে হচ্ছে 10,000, এখানে হয়ে গেছে কত 13,000, তাহলে বেশি কত 3,000 বেশি স্যার। তাহলে প্রাইস যদি সেলিং প্রাইস বেশি হয় এটা ভালো না খারাপ? ভালো স্যার, খুবই ভালো। কত জবের জন্য এটা, কয়টা জব বিক্রি করছে, কয়টা নাম্বার অফ জব কত, 3,400, তাহলে কত হবে ফেভারেবল 7.8 মিলিয়ন। 7.8 মিলিয়ন। এই যখন সমাধানটা দেখেন পাবেন 7.8 মিলিয়ন। কোথায় আছে 7.8 মিলিয়ন? এই যে 7.8 দেখতে পাচ্ছেন? ওকে, তো তাহলে কি এটা বাথরুম রিলেশন দেখানো লাগবে না, পারবেন? ওকে, তাহলে প্রাইস ভেরিয়েন্স দেখালাম, এখন ভলিউম ভেরিয়েন্সটা দেখেন। বা আরো কিছু আছে, সেলস মিক্স যদি চান দেখতে, মিক্স দেখতে পারেন, সেলস কোয়ান্টিটি প্রফিট দেখতে পারেন, যে কোনোটা দেখতে পারেন চাই। আচ্ছা, যদি ভলিউম তো দেখবেনই আপনারা, মিক্স যদি দেখতে চান, মিক্সটা দেখতে চাইলে বুঝতে পারছেন, মিক্সটা তো আমি আগে বলে ফেলছি। এই যে টোটাল সেলস হয়েছে কত এখানে 2,600 আর 2,500, 2,600 2,500, তাহলে টোটাল কত 5,100। রেশিও কত হচ্ছিল 4:2, মানে কি এটা হবে এটা 2:1। গুড, তাহলে এটাকে ভাগ করব 3 দিয়ে, 2 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে কিসেনের জন্য, আর তার অর্ধেক কার জন্য, তার মানে 3400 1700। তাহলে স্ট্যান্ডার্ড মিক্স কি হচ্ছে 3400 হওয়া উচিত কিচেন, আর হচ্ছে বাথরুম হওয়া উচিত কত 1700, অর্ধেক। ক্লিয়ার সবাই? 3400 আর 1700 হওয়া উচিত অ্যাকচুয়াল মিক্স। দেখা যাক এরা কি করছে। আরেকবার একটু বলবেন স্যার, রেশিওটা বুঝে নিস। রেশিও তো আরো 3টা অঙ্কে করাইছি, ভুলে যাচ্ছেন কেন বারবার? রেশিওর নিয়ম বলছি সবসময় অ্যাকচুয়ালটা দেখবো আমরা, অ্যাকচুয়াল সেলস বা অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল মিক্স, অথবা অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল, অ্যাকচুয়াল লেবার, অ্যাকচুয়াল নাম্বার অফ জব সেলস বা সেলস ইউনিট, সবসময় অ্যাকচুয়ালটা দেখবো আমরা। অ্যাকচুয়াল কত হয়েছে বলেন, টোটাল জব কত অ্যাকচুয়াল? 2600 স্যার। আর কত 2600 আর হচ্ছে স্যার 2500, 5100। আচ্ছা 5100, এটা হচ্ছে অ্যাকচুয়াল মিক্স এবং অ্যাকচুয়াল সেলস। এখন এই সেলসটা আসলে স্ট্যান্ডার্ড মিক্সে কত হওয়া উচিত ছিল? বাথরুম রিনোভেশন যদি 2000 হয় তাহলে কিচেন কত হওয়ার কথা ছিল 4000, ঠিক কি না? মিক্সটা কি ছিল, স্ট্যান্ডার্ড বাজেটেড মিক্স কত ছিল? কিচেন হবে 4000 সেলস, নাম্বার অফ জবস, আর বাথরুম হবে 2000 বাথরুম রিনোভেশন। তাহলে টোটাল কত 4000 আর 2000, মোট কত 6,000। 6000। তাহলে তিনটা শূন্য বাদ দেন রেশিও করার জন্য, 4:2 ধরলাম আমরা। তো 4:2 যদি রেশিও হয় তাহলে কত 4 আর 2 কত, মোট 6, তাই তো? 6 যদি হয় তাহলে 4 হওয়া উচিত কি কিচেন, কিচেন কত হওয়া উচিত মিক্সটা। এখন বুঝতে পারছেন না, এখনো বুঝেন নাই? শোনেন, যারা বুঝেন না, এই বাজেটটা দিয়ে শুধু রেশিওটা নেবেন, আর কিছু না। রেশিওটা হোয়াট শুড বি দা স্ট্যান্ডার্ড মিক্স, রেশিওটা নেবেন শুধু। তো রেশিও আপনার পড়ছেন না, অনুপাত। এই 4000 আর 2000 কে যদি রেশিও করতে বলে আমরা তিনটা শূন্য কাটলাম, 4 আর 2 দুইটাকে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করলে 2, এটাকে 2 কে ভাগ করলে 2 দিয়ে 1, তাহলে 2:1 হয় রেশিও। এবার বুঝছেন, এবারে বুঝেন নাই? বুঝছি স্যার। স্ট্যান্ডার্ড, আচ্ছা 2:1। তাহলে যদি বুঝে থাকেন তাহলে মোট বিক্রি হয়েছে, আপনি বললেন মোট টোটাল নাম্বার অফ জবস সার্ভড হচ্ছে 5100, এটাকে আপনি 2:1 করে দেন। 2:1 মানে হচ্ছে 2 আর 1 3, মোট ভাগ করবেন হচ্ছে কত দিয়ে 3 দিয়ে, আর 2 দিয়ে গুণ করলে পাবেন হচ্ছে কিচেনের সংখ্যা, আর তার আর 1 দিয়ে গুণ করলে পাবেন হচ্ছে বাথরুমের সংখ্যা। বুঝা গেছে? এখন বুঝছেন? এখন কি বুঝছেন না এখনো বুঝেন নাই? বুঝছি স্যার। ওকে,
বুঝলে দেখেন এখন এই যে অ্যাকচুয়াল কি হয়েছে 2600 হওয়া উচিত ছিল কত, এই 5100 হওয়া উচিত ছিল এটা 2:1, এটা হচ্ছে ছিল যা, এটা যা হবে তার এটা ডাবল। তো এটা এই 5100 কে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 3 দিয়ে ডিভাইড করলাম, 2 দিয়ে গুণ করলাম করে 3400 পেলাম, আর এটা হচ্ছে 3 দিয়ে ডিভাইড করলাম, 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম 1700 পেলাম। তাহলে এখন বলেন এইটার মিক্স হাউস ছিল 3400, অ্যাকচুয়ালি হয়ে গেছে 2600। সেলসটা এটার কম হয়েছে না বেশি হয়েছে? অ্যাকচুয়ালটা কম হচ্ছে কম হলে কি হবে? সেলস কম হলে স্কুল অ্যাডভান্স অ্যাডভার্স। এটা দেখেন উল্টা হয়েছে, এটা হওয়া উচিত ছিল 1700, সেলস হয়ে গেছে কত? 2500। ওকে, তাহলে এটা আনফেভারেবল। আমরা বলছি দুইটা যদি কম্পোনেন্টস থাকে তাহলে মিক্স ভেরিয়েন্স একটা যেই পরিমাণ অ্যাডভার্স হবে আরেকটা সেই পরিমাণ ফেভারেবল হতে বাধ্য। আর এই প্রফিটটা কোশ্চেনে দেওয়া আছে, সেলস এর ক্ষেত্রে প্রফিট দিয়ে আমরা কাজ করি 2500। কোশ্চেনে দেওয়া না এটা, এই যে এভারেজ প্রফিট 2500। তাহলে আমরা পেয়ে যাব দেখেন এটার অ্যাডভার্স ভেরিয়েন্স হচ্ছে 1.6 মিলিয়ন, এটার ফেভারেবল ভেরিয়েন্স 1.2 মিলিয়ন। তাহলে অ্যাডভার্স বড় না ফেভারেবল বড়? ফেভারেবল বড় স্যার। শিওর শিওর? হ্যাঁ অ্যাডভার্স বড়। স্যার Advance বড়, অ্যাডভান্স বড় জি স্যার। ওরা ভুল লিখছে। হ্যাঁ এখানে ভুল করছে। এখানে ভুল করছে, কিছু করার নেই। এই যে আবার ফাইনাল রেজাল্টের সময় ঠিকই যোগ করছে, দেখেন এই যে 0.4 অ্যাডভার্স দেখছেন, জি স্যার। আর এখানে কি লিখে রাখছে? ফেভারেবল। আচ্ছা, এখন কোয়ান্টিটি ভেরিয়েন্স অর্থাৎ ওই যে ইনপুট দিয়েও করতে পারেন, আউটপুট দিয়েও করতে পারেন। এখানে তো আউটপুটের কিছু নাই যেহেতু সেলস, সেটা ইনপুট দিয়ে করছে। কিভাবে করছে যেটা আমরা দেখলাম, মিক্স কত হওয়া উচিত ছিল? সাউন্ডটা অনেক আস্তে আস্তে ছিল স্যার, মানে কোনটা ভুল করছে স্যার এখানে? এই যে এফ না, এটা অ্যাডভার্স হবে। এটা দেখতে তো পাচ্ছেন 1.6 বড় না 1.2 বড়? তো 160 বড় স্যার, তো এটা কি অ্যাডভার্স হবে। রেজাল্টটা কি হওয়া উচিত? অ্যাডভার্স। এটা কি লিখছে? ফেভারেবল লিখে রাখছে স্যার। তাহলে এফ হবে না, এটা এ হবে। বোঝা গেছে এবার? জি স্যার। বুঝতে পারছেন যে কোশ্চেন করলেন? জি স্যার বুঝতে পারছি। ওকে, এখন এই যে কোয়ান্টিটি ভেরিয়েন্স কিভাবে করবেন, এই যে স্ট্যান্ডার্ড মিক্স হাউস ছিল 3400 1700, কিন্তু বাজেট করছিল কত? সেখানে বাজেটের সেলস ছিল 4000 আর 2000। তাহলে এখানে দেখেন বাজেটের তুলনায় এখানে এটা হচ্ছে 600 কম, আর এখানে হচ্ছে 300, দুইটাই কম কোয়ান্টিটিতে। তাহলে টোটাল হচ্ছে কম কত? এটা তো ভেজাল করে করার কিছু নাই, ডাইরেক্টলি তো করা যায়। এটা ইনপুট দিয়ে করছে, ওরা ইনপুট মেথডে করছে। এটা কি বুঝতে পারছেন আপনারা? yield ভেরিয়েন্স যেভাবে করছিলেন, what should be the budgeted sales, what should be the actual sales। এইখানে আবার একটা ভুল করে রাখছে, দেখছেন আপনারা? জি স্যার। 6000 হবে স্যার। স্যার আপনার মাইক্রোফোনটা মেবি দূরে চলে গেছে স্যার, এই জন্য আমরা আস্তে শুনতে পাচ্ছি। সবাই আসতে শুনতে পাচ্ছেন? না স্যার ঠিক আছে। ঠিক আছে স্যার। সবাই না মনে হয়। আচ্ছা, আমি আর একটা বেটার অ্যাপ্রোচ বলি আপনাদেরকে, একসঙ্গে করতে পারেন চাইলে। অ্যাভারেজ রেটটা আমাদের এখানে দেওয়া নাই না? অ্যাভারেজ প্রফিটটা যদি বের করে নেন তাহলে আপনারা ওই ডিফারেন্সটা দিয়েও করতে পারেন, সেম রেজাল্ট আসবে। কোশ্চেনে কত আছে? 3400। আউটপুট যেটা নাও হতে পারে, বাট চেষ্টা করতে হবে।
না, এটা আসবে না। তাহলে আমাদের কি কি চাইছিল কোশ্চেনে? সেলস প্রাইস, সেলস মিক্স এন্ড সেলস কোয়ান্টিটি। আচ্ছা, সেলস প্রাইস নিয়ে কোনো সমস্যা নাই, সেলস মিক্সও হয়ে গেছে, এখন শুধু বাকি আছে সেলস কোয়ান্টিটি। এটা নিয়ে কারো কোশ্চেন আছে? এটা কি বুঝতে পারলেন? সেলস কোয়ান্টিটি কোশ্চেনটা দেখেন, কোশ্চেনে বাজেটের সেলস কিচেনের কত? 4000 আর বাথরুম হচ্ছে 2000। রাইট। আর স্ট্যান্ডার্ড মিক্স মানে অ্যাকচুয়াল সেলস কত? 5100। তো সেই 5100 ভিতরে যে স্ট্যান্ডার্ড যে রেশিও সেই অনুপাতে কিচেনের হাউস ছিল কত? 3400। আর বাথরুম রিনোভেশন কত? 1000। এই যেখানে পাবেন এটা 1700। তাহলে দেখা যাচ্ছে যে বাজেটের সেলসের তুলনায় অ্যাকচুয়াল সেলসের মিক্সটা কি হয়ে গেছে? দুইটা ক্ষেত্রেই অ্যাডভার্স। একটাতে 600 আর একটাতে কত? 300, মোট 900। তাহলে রেটটা তো এখানে বাজেটের সেলস যে দুইটা মিলে তো 6000 হয়, ওরা তো 5100 লিখছে স্যার। 6000 আপনারা লিখবেন, 6000 লিখবেন আপনারা, এটা ভুল লিখছে ওরা। 4 আর 2 যোগ করলে কোনোদিন 100 হয় না, এটা তো আপনারা জানেন তাই না? বইতে প্রচুর ভুল, এই সীমার বইটাতে প্রচুর ভুল। এই তার প্রফিট দেওয়া আছে কোশ্চেনে 2015 করে, এটা জাস্ট বসাই দিলে অ্যাডভান্সটা পেয়ে যাবেন। ওকে, তাহলে আমাদের টাইমটা আজকে 12 মিনিট পার হয়ে গেছে, আমরা খেয়াল করি নাই। আমরা আগামী ক্লাসে অঙ্কের বাকিটুকু দেখবো। অঙ্কে তেমন কিছু না, আপনারা বাসায় বাকিটুকু প্র্যাকটিস করেন, পারবেন সবাই আশা রাখি। ঠিক আছে? জি স্যার। শুধু অপারেটিং স্টেটমেন্ট বাদ থাকবে। এখন করবেন কি, শুধু আপনার এই বাজেটেড প্রফিটের সাথে সমস্ত ফেভারেবল গুলো যোগ করে দেবেন, আনফেভারেবল গুলো মাইনাস করে দেবেন, তাহলে পেয়ে যাবেন অ্যাকচুয়াল প্রফিট। দেখবেন মিলে যাবে এটা। ক্লিয়ার? তার রেশিওটা কি স্যার অল টাইম ওই অ্যাকচুয়াল এর কোয়ান্টিটির যে অ্যামাউন্ট, এটা কি স্যার ওই স্ট্যান্ডার্ডের পোরশনটা দিয়ে ভাগ করে করতে হবে স্যার? কোনটার ক্ষেত্রে বলেন তো কোশ্চেনটা? মিক্স না কোয়ান্টিটি? কোনটা? মিক্স। জি, অলওয়েজ অ্যাকচুয়াল মিক্স কেমন হয়েছে আর অ্যাকচুয়াল কোয়ান্টিটিতে স্ট্যান্ডার্ড মিক্স কত ছিল এটা। অ্যাকচুয়ালি টোটালটা। হ্যাঁ, টোটালটা, অলওয়েজ টোটালটা। হ্যাঁ, টোটালটা। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। ওকে, ঠিক আছে, ভালো থাকেন সবাই। তাহলে আগামী ক্লাসে আমরা বাকিটা শেষ করবো ইনশাআল্লাহ। সিরিয়াসটা শেষ করবো।